আমরা স্টার্ট করতে পারি। তো সেকেন্ড। ওকে। হ্যাঁ। তো না বুঝলে ইনস্ট্যান্ট রেসপন্স করবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, ও যেটা বলতেছিলাম, আচ্ছা সূর্য কি আছো ক্লাসে? আচ্ছা। হ্যাঁ, গতকালকে তুমি বলছিলা তোমার কিছু ফ্রেন্ড জয়েন করবে, লিংক শেয়ার করছিলা? আচ্ছা। আচ্ছা, প্যারা নেই। সো করলে করুক, না করলে না করুক, প্যারা নেই। আচ্ছা, যে টপিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে, আসলে আমার ক্লাস নেয়ার কথা বা ক্লাস করানোর কথা হচ্ছে এসএসসির আনফিনিশড সিলেবাস এন্ড হচ্ছে এইচএসসির কিছু ফাউন্ডেশন। সো দুইটাই করব, বাট ফার্স্ট আমরা হচ্ছে এইচএসসি এর ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করব এন্ড এইচএসসি এর ফিজিক্স এর ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করব। সো ফাউন্ডেশন কোর্সে একদম প্রথমে যেটা আসলে পড়ানো উচিত বা যেটা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ভেক্টর। ঠিক আছে? তোমাদের সাথে গত ক্লাসে বা গতকালকে যেটা নিয়ে আলাপ হচ্ছিল বা যে কথাটা আমি বলতেছিলাম, যে তোমরা হয়তোবা যদি এখন কোনো ফাউন্ডেশন কোর্সে যাও বা যে কোনো জায়গায় যদি যাও, হয়তোবা তোমাদেরকে 1 থেকে 1.5 মাস, কোনো কোনো জায়গায় হয়তোবা 2 মাস ধরে শুধুমাত্র ভেক্টরই পড়ানো হবে। ঠিক আছে? সো পার্সোনালি আমার কাছে এই জিনিসটা খুবই আনএথিক্যাল। মজার বিষয় হচ্ছে যখন হচ্ছে তোমরা অ্যাডমিশনে যাবা, তখন অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং এর যদি কোচিং ক্লাসে বসো, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসে যদি বসো, লিটারালি 2 ঘন্টায় তোমাকে এই সেম চ্যাপ্টারটা সেম জিনিসটাই পড়ানো হবে, ইনক্লুডিং অল দ্য প্রবলেমস এভরিথিং। এখন তোমাদের একটা আর্গুমেন্ট আসতে পারে যে ভাই তখন তো আমি সবকিছু আসলে জানবো, রাইট? আমার জাস্ট হচ্ছে রিভিশন প্রোগ্রাম। বাট ট্রাস্ট মি, তোমরা হচ্ছে আজকে হয়তো বা 1.5 ঘন্টার মতো আমি তোমাদের সাথে আলাপ করব বা তোমাদের সাথে গল্প করব। সো আই হোপ তোমরা এই আমার সাথে আড্ডা দেওয়ার পর ভেক্টরের তোমাদেরকে হচ্ছে আমি কোয়েশ্চেন ব্যাংক এন্ড আদার্স কনসেপ্ট বুক সবই দিয়ে দিব, পিডিএফ ভার্সন। পাওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে একটু কোয়েশ্চেনটা খুলে দেখা, এন্ড খুলে দেখার পরে তোমরা জাস্ট আমাকে একটু গ্রুপে জানাবা যে তোমাদের মানে এরকম হচ্ছে কিনা যে তুমি 10 to 20% কোশ্চেনও সলভ করতে পারতেছো না, এইরকম প্রবলেম তোমার হচ্ছে কিনা, জাস্ট এতটুকু জানাবা। তুমি যদি কারেন্টলি অ্যাজ আ স্টুডেন্ট অফ, মানে জাস্ট হচ্ছে তুমি এসএসসি কমপ্লিট করছো, তুমি এখনো কলেজে যাও নাই, এই অবস্থাতে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনের 20%ও সলভ করতে পারো আর 30%ও সলভ করতে পারো, আই হোপ দ্যাটস মোর দেন এনাফ। কারেক্ট? সো তুমি যদি 30% ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন সলভ করতে পারো, বাই দ্য টাইম যখন তুমি হচ্ছে এইচএসসি এক্সাম দিবে, আই হোপ ততদিনে তোমার 100% সলভিং মানে টেকনিক চলে আসবে তোমার মধ্যে, রাইট? সলভিং অ্যাবিলিটি চলে আসবে তোমার মধ্যে। আচ্ছা, সো আর কথা না বাড়াই, তো চলো স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে ভেক্টর। তোমাদের আই গেস হায়ার ম্যাথে হচ্ছে ভেক্টরের চ্যাপ্টারটা ছিল, রাইট? ভেক্টরের কিছু চ্যাপ্টার ছিল, তোমরা ওইখানে হচ্ছে কিছু জ্যামিতিক প্রমাণ প্রমাণ করছো ভেক্টর দিয়ে, রাইট? সো যখনই আসলে আমাদের ফিজিক্সের ভেক্টর, ফিজিক্সে হচ্ছে এটা ফিজিক্সের চ্যাপ্টার 2, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এ তোমাদের হচ্ছে নর্মাল ওই যে এসএসসি টাইমে তোমরা যা পড়ছো, স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ, ইরর ক্যালকুলেশন, মোটামুটি এই সব জিনিসগুলাই দেয়া আছে। সো এই সব জিনিস আসলে আরেকবার পড়ানো কিছুটা বোকামি, কারণ তোমরা হচ্ছে এসএসসি তে এই জিনিসগুলো খুব ভালো মতো পড়ে আসছো, কারেক্ট? সো দ্যাটস ওয়াই ভেক্টর বা চ্যাপ্টার 2 থেকে স্টার্ট করা, প্রত্যেকে যেখান থেকে আসলে স্টার্ট করে। ভেক্টর যখনই পড়াইতে যাই বা যখনই হচ্ছে স্টুডেন্টদের সাথে আলাপ করতে চাই, যারা হচ্ছে জাস্ট এসএসসি দিয়ে আসছে, ওদের মাথার মধ্যে ফার্স্টে যে জিনিসটা কাজ করে যে ভাই ওই যে উপপাদ্য করছিলাম, কিছু প্রমাণ প্রমাণ করছিলাম, ভেক্টর কি সেই জিনিসই না? কথা হচ্ছে মানে এটার অ্যান্সার হ্যাঁ এবং না একই সাথে। ঠিক আছে? তোমরা যখন প্রমাণ করছো বিভিন্ন জ্যামিতিক আকৃতি বা বিভিন্ন জ্যামিতিক প্রমাণগুলো ভেক্টরের সাহায্যে করছো, ওইখানে ভেক্টরের দুইটা সূত্র পড়ছিলাম, মনে পড়ে? ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। এটা মনে আছে? সো বেসিক্যালি সূত্র দুইটা ঠিক, বাট ওইখানে হায়ার ম্যাথের মধ্যে আমাদের ভেক্টর যেভাবে কাজ করতো বা যা যা করতো, ফিজিক্সে এসে ভেক্টর আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ব্যবহার করি। ঠিক আছে? সো ভেক্টর জিনিসটা যখন তোমাদেরকে শিখাবো, একটা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করবা, নেক্সট 1.5 থেকে 2 বছর তোমরা যতদিন পর্যন্ত নেক্সট আর ফিজিক্স পড়বা, ইভেন তোমরা যদি ইঞ্জিনিয়ারিংও পড়ো তোমাদের ইউনিভার্সিটি লাইফে,
বা যদি কোনো পিওর সায়েন্স রিলেটেড সাবজেক্টেও থাকো, ভেক্টর কম বেশি তোমাদের আজীবন লাগবে। ঠিক আছে? তো চেষ্টা করবা ভেক্টরের কনসেপ্ট যাতে তোমাদের মানে কখনোই নড়বড়ে কোনো কনসেপ্ট নিয়ে না যাও। ক্লিয়ার? ভেক্টর জিনিসটা যাতে খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো চলো, ভেক্টর নিয়ে মানে ভেক্টরে অনেক বেশি কনটেক্সট দিয়ে ফেলছি। এখন ভেক্টর জিনিসটা কি এটা নিয়ে বোঝা উচিত। ভেক্টর বোঝার আগে একটা ছোট্ট কাহিনী বলি। ধরো আম, আমাদের কাছে যখন খুব জেনারেল কিছু কোশ্চেন ছিল, ঠিক আছে, ফর এক্সাম্পল হ্যাঁ নার কোশ্চেন ছিল, যে তুমি কি রাতে খাওয়া দাওয়া করছো কিনা, তুমি কি স্কুলে গেছো কিনা, তোমার পড়াশোনা হয়েছে কিনা, তোমার পকেটে কি টাকা আছে কিনা, এই ধরনের হ্যাঁ অথবা না এর কোশ্চেন ছিল, রাইট? যেই সব কোশ্চেন গুলো তুমি হ্যাঁ অথবা না দিয়ে বলতে পারতা, তুমি সিম্পলি যদি এই কোশ্চেন গুলোর অ্যান্সার হ্যাঁ অথবা না ওয়ার্ড ইউজ করো, আমার কাছে কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। কারেক্ট? এন্ড আমি যদি তোমাকে এখন কিছু কোশ্চেন জিজ্ঞেস করি যে তোমার পকেটে কত টাকা আছে, বা হচ্ছে তুমি রাতে কি দিয়ে খাইছো, বা হচ্ছে তুমি সকালে কোথায় যাবা, কি করবা, এই ধরনের কোশ্চেন গুলা তুমি যদি সিম্পলি একটা ওয়ার্ড দিয়ে আমাকে বলো, তাও এনাফ। কারেক্ট? ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি যে তুমি সকালে উঠে কি করবা, তুমি আমাকে হয়তো বলবা যে ভাই সকালে উঠে আমি খেলতে যাব, বা সকালে উঠে একটু হাঁটতে যাব, বা তুমি আমাকে বলতে পারো যে ভাই সকালে হচ্ছে একটু ঘুমাবো, কারণ অনেকদিন অনেক পড়াশোনা হয়েছে এসএসসি টাইমে। কারেক্ট? এই কোশ্চেন গুলার অ্যান্সার তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দিতে পারো। বা আমি যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার পকেটে কত টাকা আছে, বা হচ্ছে তোমার ওজন কত, এই ধরনের কোশ্চেন গুলো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা একটা সিঙ্গেল সংখ্যা দিয়ে আমাকে এক্সপ্লেন করতে পারবা। একটা ওয়ার্ড বা একটা সংখ্যা বললেই কোশ্চেনের অ্যান্সার ডান। বাট আমি যদি তো কখনো তোমারে জিজ্ঞেস করি যে ভাই আমি হচ্ছে তোমার বাসায় আসবো, ঢাকা থেকে আসবো, কিভাবে আসবো, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন যদি জিজ্ঞেস করি, অথবা ধরো যে তোমার বাসায় কোনো আত্মীয় আসছে, সে হয়তোবা তোমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার স্কুলটা কোন দিকে ছিল, তোমার বাসা থেকে তুমি কেমনে যাইতা, কত দূরে ছিল স্কুল, তুমি যখন এই ধরনের অ্যাড্রেস দাও বা কোথাও যাওয়া দরকার হয়, তখন কি তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড বললে মানে তার কোশ্চেনের অ্যান্সারটা দেয়া হয় বলো তো? ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেসই করি যে তোমার বাসা থেকে তোমার স্কুলে কিভাবে যাইতে হয়, বা তোমার স্কুলে তুমি কিভাবে যাইতা, কত দূর যাইতা, কিভাবে কিভাবে যাইতা, তুমি কি কখনো একটা সিম্পল ওয়ার্ড বা একটা সিম্পল সংখ্যা দিয়ে তুমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা বলো তো? তো একটা সিম্পল ওয়ার্ড দিয়ে দেয়া পসিবল ছিল না। এইটাই অ্যাকচুয়ালি মানে ভেক্টর বা ভেক্টরের আলোচনার মেইন সমস্যা বা মেইন কোশ্চেনটা। বুঝাতে পারছি? সো এইখান থেকেই আসলে ভেক্টরের উৎপত্তি, যে মানুষের আসলে যখন পর্যন্ত মানুষ একটা ওয়ার্ড একটা সংখ্যা দিয়ে উত্তর দিতে পারতেছিল, মানুষের কোনো সমস্যা ছিল না। যেই মুহূর্তে মানুষ একটা সিম্পল ওয়ার্ড একটা সংখ্যা দিয়ে আর উত্তর দিতে পারতেছে না, ওই মুহূর্তেই আসলে হচ্ছে মানুষের আরেকটা কিছু জিনিসের দরকার ছিল। সেটা কি? মানুষকে অ্যাকচুয়ালি বলে দিতে হইতো যে কোন দিকে। ফর এক্সাম্পল যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে তোমার বাসা থেকে তোমার স্কুলে কিভাবে যেতে হবে বা কত দূরে, তুমি হয়তো বা বলতা যে ভাই এখান থেকে আমার প্রায় স্কুল 1 কিলোমিটার দূরে, ধরেন এই যে বাসা থেকে বের হয়ে হাতের ডানে যেতে হয়, ডান থেকে ভাই অটোতে উঠলে একদম সোজা হচ্ছে আমাকে স্কুলে নিয়ে যায়। কারেক্ট? এইভাবে হচ্ছে আমরা অ্যাড্রেস বলতে পারি। প্রত্যেকটা অ্যাড্রেস বলার সময় আমি সংখ্যার ব্যবহার যেরকম করতেছি, একই সাথে আমাকে দিক বলতে হইতেছে। আমি যদি এখানে দিক মেনশন না করি বা কোন দিকে যেতে হবে সেই দিক মেনশন না করি, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা যে সেই অ্যান্সারে পরিপূর্ণতা পায় না। কারেক্ট? এই যে পরিপূর্ণতা পাওয়ার জন্য যে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হয়, সেটাই কি আমাদের দিক। তো যেই সব কোয়েশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার সময় বেসিক্যালি আমাকে একটা ভ্যালু বলতে হয়, একটা সাংখ্যিক মান বলতে হয়, সাথে একটা দিক মেনশন করতে হয়, এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের কোয়েশ্চেন গুলাকে আমরা বলি ভেক্টর। আমাকে বোঝাতে পারছি? কোনো কনসেপ্ট আছে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো বেসিক্যালি এই যে আমাদের কোশ্চেন ছিল কি, কত, স্পেশালি কতর যে কোশ্চেন গুলা, এখানে দুই ধরনের অ্যান্সার ছিল। একটা শুধুমাত্র সংখ্যা দিয়ে, একটা সংখ্যার সাথে দিক দিয়ে। ঠিক আছে? তো যেই কোশ্চেন গুলার অ্যান্সার আমি শুধুমাত্র সংখ্যা দিয়ে দিতে পারতাম, বা যেই জিনিসের ভ্যালু শুধুমাত্র আমি সংখ্যা দিয়ে বলতে পারতাম, সেই জিনিসটাকে আমরা বলতাম স্কেলার রাশি। ক্লিয়ার? সো আমাদের ফার্স্ট জিনিসের নাম কি? স্কেলার রাশি।
এই জিনিসটা বা এই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত, রাইট? তোমরা হচ্ছে এসএসসি ফিজিক্সে বেশ অনেকবার পড়ে আসছো যে স্কেলার রাশি কি, বা স্কেলার রাশি মানে অমুক জিনিসটা স্কেলার রাশি, তমুক জিনিসটা স্কেলার রাশি, বিভব একটা স্কেলার রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি, এই জিনিসগুলো তোমরা পড়ে আসছো, রাইট? এন্ড যেই সব রাশিগুলোর হচ্ছে দিক প্রয়োজন, সেই সব রাশিগুলোকে আমরা বলতেছি ভেক্টর রাশি। অর্থাৎ এই সব রাশিগুলোকে বলতে একই সাথে যেরকম আমার একটা মান দরকার, একটা ভ্যালু দরকার, একই সাথে দিকও দরকার। ক্লিয়ার? কিন্তু স্কেলার রাশি প্রকাশ করার জন্য কোনো প্রকারের দিকের দরকার নেই, শুধুমাত্র মানই যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, সো ভেক্টর যদি তুমি এতটুকু বুঝো, এনাফ। এই হচ্ছে ভেক্টরের কনটেক্সট বা ভেক্টর রিলেটেড যত কথাবার্তা, সবকিছু। এখন আমরা আমরা হচ্ছে আমাদের লাইফে সবকিছু যা যখন পড়ছি, বা তোমরা এসএসসি লাইফে যা কিছু পড়ে আসছো, সবই মোটামুটি স্কেলার কেন্দ্রিক জিনিসপত্র ছিল। তোমরা সর্বোচ্চ ভেক্টর রাশি কোথায় ব্যবহার করছো? যখন তোমাদের স্থির তড়িৎ বা হচ্ছে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ানো হয়েছে, তখন হচ্ছে তোমরা প্রাবল্য বা এই যে ইন্টেন্সিটি যে ম্যাথ গুলা করছো, বা হচ্ছে ভেক্টর সরি স্কেলার রাশির যে বিভবের ম্যাথ যখন করছো, যে দুইটা চার্জিত বস্তু আছে, দুইটা চার্জ অবজেক্টের মাঝখানে কোন পয়েন্টে একটা +1 কুলম্ব আধানের চার্জ রাখলে সেই চার্জটা এদিক ওদিক নড়াচড়া করবে না, এই ধরনের ম্যাথ করছিলাম, মনে আছে? সো এই জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি ভেক্টরের ব্যবহার করছিলা নিজের অজান্তে। ঠিক আছে? সো যে জিনিস অ্যাকচুয়ালি এতদিন অজান্তে ব্যবহার করে আসছো, এই জিনিস আসলে এখন আমাদের জেনে শুনে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? সো এন্ড এই ভেক্টর রাশি যেহেতু এখানে আমার একটা দিক রিলেটেড কথাবার্তা আছে, তো এইখানে যে আমার ক্যালকুলেশন গুলো হবে, সাধারণ কোনো বীজগাণিতিক ক্যালকুলেশন হবে না। এইখানে আমার যখন ক্যালকুলেট করতে হবে, এইখানে আমাদের ক্যালকুলেশনটা হবে একটা জ্যামিতিক কোয়ান্টিটি, জ্যামিতিক ক্যালকুলেশন। ক্লিয়ার? সো আমাদের স্কেলার রাশির যত আমরা মাপঝোঁক বা যোগ বিয়োগ যাই করি না কেন, সবই হচ্ছে বীজগাণিতিক ভাবে করি। ভেক্টর রাশির যত যোগ বিয়োগ সব করি আমরা জ্যামিতিক পদ্ধতিতে। তো এতদিন পর্যন্ত আমরা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি জানি, শিখতে হবে আমাদের জ্যামিতিক পদ্ধতি। ক্লিয়ার? তো চলো জ্যামিতিক পদ্ধতি শিখা যাক। তোমরা যখনই হচ্ছে বই খুলবা, তোমাদের হাতে যখন বই যাবে বা বই যখন তোমরা কিনে ফেলবা, দেখবা যে এই চ্যাপ্টারের শুরুর দিকে প্রথমে অনেক ধরনের ভেক্টর নিয়ে কথাবার্তা বলা আছে। ঠিক আছে? একক ভেক্টর কি, আয়ত ভেক্টর কি, তল ভেক্টর কি, বিপ্রতীপ ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, এই জিনিসগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। সমান্তরাল ভেক্টর কি, এই ধরনের জিনিসপত্র নিয়ে অনেক কিছু বলা আছে। বাট আমার মতে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার সেলফ স্টাডি করা উচিত বা নিজে নিজে পড়া উচিত। আই গেস তোমরা ওইটা যদি নিজে নিজে পড়ো, তোমরা বুঝে যাবা। ওই জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে টাইম পাস করব না। আমি তোমাদেরকে শিখাবো যে একটা জিনিস ভেক্টর কোয়ান্টিটি বা একটা ভেক্টর রাশি কিভাবে মাপতে হয়, কিভাবে আমরা এই জিনিসটাকে প্রকাশ করি, বা কি দেখলে আসলে আমরা বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? ইউজুয়ালি আমরা হচ্ছে যখন কোনো একটা গ্রাফ বা কোনো একটা পেজের মধ্যে এই ধরনের কোন একটা লেটার দেখি যে এ, এন্ড তার উপর একটা তীর চিহ্ন দেয়া আছে, অথবা এর মাথার উপর একটা বার সাইন দেয়া আছে, অথবা এর নিচে একটা সাইন দেয়া আছে, এগুলো হচ্ছে ভেক্টর প্রকাশের রূপ। ক্লিয়ার? এন্ড ভেক্টরের যে কোনো রাশিকে আমরা শুধুমাত্র একটা সরল রেখা দিয়ে ব্যবহার করে প্রকাশ করতে পারি। সেটা কিরকম? ফর এক্সাম্পল আমি যদি বলি যে a ইজ ইকুয়াল টু, a ভেক্টর ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে? এই জিনিসটাকে আমি কিভাবে প্রকাশ করব? যে একটা সেকেন্ড, পেজের সেটিংসটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই জিনিসটা আমি কিভাবে প্রকাশ করতে পারি? ফর এক্সাম্পল এরকম একটা সরল রেখা নিব, সরল রেখাটা তীর চিহ্নটা ডান দিকে দিয়ে দিব। এটাকে আমরা বলতে পারবো আমার এ ভেক্টর। ক্লিয়ার? এন্ড বলে দিব যে এ যে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক বা ইউনিট। বোঝাতে পারছি? ক্লিয়ার? তো শুধুমাত্র একটা সরল রেখা এবং একটা তীর চিহ্ন দিয়ে খুব ইজিলি আমরা আসলে প্রকাশ করতে পারি যে এটা একটা ভেক্টর। ঠিক আছে? এন্ড এই ভেক্টরটা কোন দিক প্রকাশ করতেছে সেটা তার অ্যারো চিহ্ন দিয়ে বুঝাতে পারি, বা তীর চিহ্নের মাথা দিয়ে আসলে আমরা বুঝাতে পারি।
এখন এই ভেক্টরের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি কি? এই ভেক্টর রাশিটা, যেটাকে আসলে আমরা এরকম সরল রেখা দিয়ে প্রকাশ করতেছি, এই ভেক্টর রাশিটাকে আমরা যে কোনো দিকে মুভ করাইতে পারি। ঠিক আছে? সে এভাবে করে নিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় আমরা মুভ করাইতে পারি। কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে এর সাইজ, এর যে আকৃতি চেঞ্জ হওয়া যাবে না, এন্ড এর কোনো ডিরেকশন চেঞ্জ হওয়া যাবে না। ফর এক্সাম্পল, ধরে নাও আমি রেখাটাকে চেঞ্জ করতেছি, চেঞ্জ করে এখান থেকে যখন এই পজিশনে আনলাম, আনতে গিয়ে রেখাটা এরকম বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? এই কাজ করা যাবে না। ক্লিয়ার? রেখাকে যদি মুভ করাইতেই হয়, আচ্ছা আচ্ছা, সো যখন আমরা মুভ করাবো, ডিরেকশন চেঞ্জ না করে সিম্পলি এইভাবে টেনে নিয়ে এসে আমরা মুভ করাইতে পারবো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ভেক্টরের খুব বেসিক একটা জিনিস। বুঝাতে পারছি? এই জিনিসটা জাস্ট একটু কষ্ট করে মাথায় রেখো, জাস্ট যে ভেক্টর এইভাবে কাজ করানো যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ কি? খুব সিম্পল। আমাদের কাছে এতদিন যে স্কেলার রাশি ছিল, আমরা স্কেলার রাশিকে যোগ করতাম বা স্কেলার রাশি ব্যবহার করতাম, সেই স্কেলার রাশিতে আমরা নর্মালি দুইটা অঙ্ককে বা দুইটা সংখ্যাকে যোগ করতে পারতাম। ফর এক্সাম্পল, 5 + 10 আমরা সিম্পলি লিখে দিতে পারতাম 15 বা 15, বা 20 + 5 খুব সিম্পলি লিখে দিতে পারতাম 25। এগুলো ছিল কি আমার স্কেলারের যোগ, রাইট? কিন্তু যে মুহূর্তে আসলে আমি ভেক্টর বলবো, যে আমি যদি বলি যে একটা এ ভেক্টর আছে যার মান হচ্ছে 5, একটা বি ভেক্টর আছে যার মান হচ্ছে 10, আমি যদি জিজ্ঞেস করি যে এ ভেক্টর যোগ বি ভেক্টর এর মান কত হবে, খুব সিম্পল, তোমাদের অ্যান্সার বলো তো, এ যোগ বি কত হইতে পারে? 15। আর কোন অ্যান্সার? ইয়েস, দ্যাটস দ্য গুড অ্যান্সার। ইউজুয়ালি যখন আসলে আমরা স্কেলারের যোগ দেখি, স্কেলারের যোগ দেখলে আমাদের মনে হয় কি যে এটা তো ভাই আসলে 15 হবে, রাইট? দেখে মনে হয় 15 হবে, বাট এই জিনিসটা 15 নাও হইতে পারে। এটার অ্যান্সার কত হইতে পারে? 5 থেকে 15 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে। ক্লিয়ার? এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা বুঝা, যে 5 থেকে 15 এই ধরনের রেঞ্জ কিভাবে তৈরি হইলো। স্কেলার যোগে তো আমি বলি নাই 5 থেকে 15 হবে, বলছিলাম? কিন্তু ভেক্টরে এসে আমি কেমনে বলতেছি যে 5 থেকে 15? এটা তো আমাকে মানে লজিক্যালি প্রুফ করতে হবে, অ্যাজ ফিজিক্স কি পুরাটাই লজিক বেসড, রাইট? সো আমার বুঝতে হবে যে এটা লজিক্যালি কেমনে সম্ভব। তো এই যে ভেক্টর যোগ, এই যে বলতেছি 5 থেকে 15 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে, এই জিনিসটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য বা এই জিনিসটাকে আসলে যৌক্তিকভাবে প্রমাণ করার জন্য দুইটা সূত্র দেয়া হয়েছে। এক, ত্রিভুজ সূত্র। দুই, সামান্তরিক সূত্র। এই জিনিসগুলো তোমরা এসএসসি লেভেলে ওই হায়ার ম্যাথে পড়ে আসছিলা, মনে আছে? সো হায়ার ম্যাথে তোমাদের আসলে বলা ছিল যে কোনটা কি, মনে আছে এই ফর্মুলাগুলা? বলো তো। আচ্ছা, এই জিনিসটা আসলে একটা মজার জিনিস, মানে আমি যখন তোমাদের ব্যাচমেটদের পড়াইছি, আমার কাছে জিনিসটা খুব উইয়ার্ড লাগছে যে তোমাদের বইয়ে আসলে খুব সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করা নেই। ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা তোমাদের একটু এক্সট্রা বলে নিই এক সেকেন্ডে, সেটা হচ্ছে আমি যখন তোমাদেরকে পড়াবো কিছু জিনিসের টার্ম গুলো আমি ইংলিশে বলে দিব। ঠিক আছে? ফর এক্সাম্পল, যখন এই যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র,
একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আমি তোমাদেরকে বলবো, আই নো তোমরা অনেকে বাংলা মিডিয়ামে আছো, অনেকে ভার্সন আছো। যারা ভার্সন তাদের জন্য ইংলিশটাই ম্যান্ডেটরি, তাদের আসলে বাংলা দিয়ে কাজ নেই। বাট যারা ইংলিশ মানে জাস্ট বাংলা মিডিয়ামে আছো, তোমাদেরকে আমি বলবো পাশাপাশি ইংলিশ টার্মগুলো শিখে নাও। ক্লিয়ার? কেন? দুইটা জায়গায় হেল্প হবে তোমাদের। প্রথম, যদি তোমরা কখনো আইইউটি তে এক্সাম দাও, আইইউটির এক্সামে তোমাদের পুরো কোশ্চেনটা ইংলিশে হবে। ঠিক আছে? সো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে, না না ভাইয়া, তুমি ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে কেমনে এক্সাম দিবা? আইইউটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওআইসির একটা ইউনিভার্সিটি। ঠিক আছে? যেখানে আমি পড়ি। সো বাংলাদেশের যে কয়টা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, বুয়েট, সিকেরুয়েট, আইইউটি, এমআইএসটি, এ কয়েকটা। ঠিক আছে? সো ওয়েল নোন যতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে আইইউটি একটা। ঠিক আছে? সো তুমি যদি সার্চ করো গুগলে পেয়ে যাবে যে আইইউটি কি বা আইইউটি কারা চালায়। দ্যাটস ইট। সো আইইউটিতে যখন তোমরা যদি এক্সাম দাও, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় তোমরা যখন উদ্ভাসে পড়বা তখন দেখবা যে তোমাদেরকে আইইউটির একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। খুব লাস্টের দিকে দেওয়া হবে, কারণ হচ্ছে আইইউটিতে আসলে মানে খুব দেরিতে এক্সাম হয়। যার কারণে হচ্ছে একটু লাস্টের দিকে পাবা, তোমরা এই কোশ্চেন ব্যাংকটা পাবা। তো আইইউটির কোশ্চেন ব্যাংক পাইলে দেখবা সম্পূর্ণ কোশ্চেনটা হচ্ছে ইংলিশে করা। ঠিক আছে? এন্ড তোমাদের আসলে তখন মনে হবে যে ভাই তাহলে বাংলা মিডিয়ামের পোলাপান কেমনে পরীক্ষা দিবে? খুব স্যাডলি বলতে হয়, বাংলা মিডিয়ামের পোলাপানকে এই ইংলিশেই পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য মানে আলাদা প্রশ্ন নাই আইইউটিতে। এন্ড দ্বিতীয় যে হেল্পটা হবে তোমাদের, তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবা তখন আসলে তোমাদের বাংলায় কোনো কিছুই থাকবে না। কোনো বই আসলে তোমাদের বাংলায় লেখা হবে না। তোমরা যা কিছু পড়বা সবই তোমাদেরকে ইংলিশে পড়তে হবে। ওই সময়টাতে তোমাদের আসলে যদি এখন থেকে তোমাদের ইংলিশ টার্ম গুলা টুকটাক জানা থাকে তখন তোমাদের হেল্প হবে এই জায়গাটাতে। ক্লিয়ার? ইউনিভার্সিটিতে আহ এক্সামের কথা যদি বলি, ইউনিভার্সিটিতে বুয়েট, সিকেরুয়েট, আইইউটি, এমআইএসটি সবাই সব জায়গাতেই ইংলিশে অ্যান্সার লেখা লাগে। ঠিক আছে? অ্যান্সার লেখার ক্ষেত্রে সবাই সেম, মানে ইউনিভার্সিটির পরীক্ষায়। বাট অ্যাডমিশন টেস্টে শুধু আইইউটিরটা ইংলিশে লেখা লাগে, বাদ বাকি সবারটা বাংলায় লেখা যায়। আইইউটিরটা হচ্ছে এমসিকিউ, 100টা এমসিকিউ, 2 ঘন্টা সময়। ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে কোশ্চেন করা হয়। পুরা হচ্ছে এই সিস্টেমটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এই 3টা সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়। এমআইএসটির ক্ষেত্রে হচ্ছে রিটেন থাকে। সিকেরুয়েটে আমি যখন পরীক্ষা দিছিলাম সিকেরুয়েটে তখন এমসিকিউ ছিল। আমার সময় বুয়েটে হচ্ছে প্রিলি ছিল এন্ড রিটেন ছিল। বর্তমানে বুয়েটে শুধুমাত্র রিটেন। ঠিক আছে? বুয়েটের প্রিলিটা উঠায় দেওয়া হয়েছে। বুয়েটে এখন আর কোনো এমসিকিউ এক্সাম হয় না, শুধুমাত্র রিটেন এক্সাম হয়। ক্লিয়ার? সো যদি বলি কোর্স এক্সামে যখন ইউনিভার্সিটিতে যাবা তখন ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? সো ইউনিভার্সিটিতে উঠে পড়ার সময় ইংলিশে পড়তে হবে। সো এখন থেকে যদি টুকটাক টার্ম গুলো জানা থাকে তাহলে হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে গেলে এই জিনিসটা একটু কষ্ট কম হবে। আদারওয়াইজ তোমাদেরকে অনেক কষ্ট করে গুগল করে করে প্রত্যেকটা জিনিসের মানে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে? যেটা তোমাদের জন্য অনেক টাইম কনজিউমিং, এন্ড তখন দেখবা যে জিনিসগুলো পড়তে অনেক কষ্ট হচ্ছে। বোঝাতে পারছি? সো আমি যখন তোমাদেরকে বলবো আমি চেষ্টা করব যতটা পসিবল ইংলিশ টার্ম গুলো বলে যাওয়ার জন্য, যাতে করে তোমরা একটু শিখে নিতে পারো। ওকে? এন্ড তোমাদের এটা অ্যাকচুয়ালি ইসেও কাজ হেল্প করবে, কলেজ লাইফেও হেল্প করবে। কারণ তোমরা যদি কোনো ইউটিউবে শুধুমাত্র বাংলাদেশি এডটেক বাদে অন্য কোনো সে ইন্ডিয়ান কোনো ভিডিও দেখতে চাও, অথবা হচ্ছে বাইরের কোনো ভিডিও দেখতে চাও, এই জিনিসগুলো বুঝতে তোমাদের হেল্প হবে। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমাদের পড়াশোনা আবার ব্যাক করি। আচ্ছা, ট্রায়াঙ্গেল ল বা হচ্ছে ত্রিভুজ সূত্র কি ছিল? ত্রিভুজ সূত্রটা বলতেছিল যে ফর এক্সাম্পল আমার কাছে দুইটা ভেক্টর আছে। একটা ভেক্টর আমি বলতে পারি পি ভেক্টর। ক্লিয়ার? আরেকটা ভেক্টর আমি বলতে পারি কিউ ভেক্টর। এই ধরনের দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে পি ভেক্টর, এই যে মাথার যে তীর চিহ্নটা, মাথার তীর চিহ্ন দিয়ে হচ্ছে কোন দিকে ভেক্টরটা নির্দেশ করতেছে সেটা বলতেছে। এবং এই যে রেখার দৈর্ঘ্য, রেখার দৈর্ঘ্য দিয়ে পি এর সাংখ্যিক মানকে নির্দেশ করতেছে। ক্লিয়ার? এন্ড এই রেখাটা দিয়ে আসলে কিউ ভেক্টরকে নির্দেশ করতেছে। তো ট্রায়াঙ্গেল লতে বলতেছে যে তোমার কাছে যদি এরকম দুইটা ভেক্টর থাকে, এই দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল কত হবে? যোগফল হবে এই দুইটা ভেক্টরকে তুমি যদি একটার সাথে একটার মাথায় আরেকটা লাগায় দাও, তাহলে
প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের মাথা পর্যন্ত যে দৈর্ঘ্য, এই হচ্ছে তোমার টোটাল এই দুইটা ভেক্টরের যোগফল। এই আর হচ্ছে তোমার টোটাল এই পি এবং কিউ এর যোগফলের সমান। সো যদি আমি গাণিতিক ভাবে লিখি, গাণিতিক রূপটা হচ্ছে এরকম, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। মনে পড়ছে এসএসসির এই টপিক? ওকে। এই জিনিসটাকে বেসিক্যালি সামান্তরিক সূত্রতে নিয়ে আসা হয়েছে। তোমরা এসএসসি লেভেলে যখন তোমরা বিভিন্ন জ্যামিতিক প্রমাণগুলো করছো, তোমরা ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র অনেকবার ইউজ করছো, রাইট? বাট হচ্ছে সামান্তরিক সূত্র খুব রেয়ারলি ইউজ করছো। সামান্তরিক সূত্রতে কি বলা হচ্ছিল বা প্যারালেলোগ্রাম লতে কি বলা হচ্ছিল, যে তোমার কাছে আবার সে আগের মতো দুইটা ভেক্টর আছে, যাদের অ্যারো বা তীর চিহ্নের দিকটা হচ্ছে তোমার ভেক্টরের ডিরেকশন বা ভেক্টরের দিক প্রকাশ করে, এবং এই সরলরেখার দৈর্ঘ্যটা ভেক্টরের সাংখ্যিক মানকে প্রকাশ করে। ঠিক আছে? এন্ড বলতেছিল যে দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় বা অ্যাডজাসেন্ট দুইটা সাইড হয়, সেইটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরেরও কি আমার একটা রেজাল্টেন্ট বা লব্ধি থাকতে পারে বা যোগফল থাকবে, তাই না? এদের যোগফল আমি কিভাবে পাবো? এদের যোগফল পাবো এই দুইটা সন্নিহিত বাহুর মাঝখানে যে ছেদবিন্দু, সে ছেদবিন্দু দিয়ে যে কর্ণ যাবে, সে কর্ণের সমান। এই হচ্ছে আর ভেক্টর, যেটা দিয়ে আমরা কর্ণ প্রকাশ করতেছি, সে কর্ণের সমান, যেটাকে আমরা বলতে পারবো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর। একটু কি বুঝাইতে পারছি এটা সামান্তরিক সূত্র? হ্যালো? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। এই জিনিসটা কলেজে দেখানো হবে, ঠিক আছে? সো একটা জিনিস বল। হুম। হ্যাঁ, শিওর, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব এটা। আচ্ছা, তোমাদের এখন একটা মজার জিনিস দেখে, এটা তোমাদের কলেজেও দেখাবে, সব ভাইয়ারা এটা দেখাবে। সামান্তরিক সূত্রটা দেখে একটু কেমন কেমন জানি লাগতেছে না? যে এটা কেমনে হয়? একটা সামান্তরিক আছে, খুব ভালো কথা। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে আমি দুইটা ভেক্টর বুঝাইতেছি, সেই সামান্তরিকের কর্ণ হচ্ছে এই দুইটা ভেক্টরের সমান, যোগফলের সমান। জিনিসটা বুঝতে একটু অকওয়ার্ড লাগতেছে না? একটু অন্যরকম লাগতেছে না? বা ত্রিভুজ সূত্র বোঝা যায়, মানে ত্রিভুজ সূত্র বোঝা যায় যে আমরা যদি হচ্ছে সিম্পলি একটা বিন্দু থেকে আমাদের যাত্রা শুরু করলাম, এই বিন্দুতে গেলাম, এই বিন্দুতে গেলাম, তাহলে টোটাল দুইটা পথের টোটাল যোগফল কত হবে? এই বিন্দুটা, রাইট? এই রেখাটা, এই সরল রেখা সমান, এটা তো বোঝা যায়। কিন্তু সামান্তরিক তো বোঝা যাইতেছে না, তাই না ভাইয়া? কষ্ট হচ্ছে না এটা বুঝতে? এবার তোমাদের একটা জিনিস দেখায়, ধরে নাও এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এটাই না তোমাদের সামান্তরিক ত্রিভুজ সূত্র? আচ্ছা, তোমাদের একটু আগে ভেক্টরের একটা বৈশিষ্ট্য বলছিলাম, মনে আছে? ভেক্টরের মান এবং দিক চেঞ্জ না করে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নেওয়া যায়। মনে আছে এই জিনিসটা? এইবার দেখো তো, এই পোর্শনটা কি আমার কিউ ভেক্টর না? চলো, কিউ ভেক্টরটাকে আমি এখন মান এবং দিক চেঞ্জ না করে এভাবে সরাইতে পারবো না, এদিক থেকে সেদিক? হুম। চলো, সরাই, ছিল এখানে, আমি এটাকে সরাই এখানে নিয়ে যেতে পারি। ওকে, এবার আমাকে বলো, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে খুব কি বেশি ডিফারেন্স আছে? সেম জিনিসই হয়ে গেছে না? দেখো, পাশাপাশি নিয়ে আসি, পাশাপাশি নিয়ে আসলে আরো ভালো মতো বুঝবা। সেম না? ডিফারেন্ট কিছু? এখন কি আমি বলতে পারি যে আমার সামান্তরিক যে সূত্র, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন? একটু এক্সটেন্ড করে, একটু ঘুরায় পেঁচায়, একটু ভেক্টরটাকে এদিক ওদিক নাচায় আমি বানায় ফেলছি। এখন কি এই জিনিসটা একটু সেন্স মেক করে বা একটু লজিক্যাল মনে হইতেছে যে না ভাই এটা হইতে পারে, কাজ করবে? মনে হচ্ছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো বেসিক্যালি এই যে এই জিনিসগুলা লিখতেছি না, যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর,
এই যে যোগগুলা লিখতেছি আমি, এটা কি বেসিক্যালি আমি যোগ করতেছি না? বলতো দুইটা ভেক্টর, ভেক্টরের যখন যোগ করে আমি নতুন একটা ভেক্টর পাই, এই ভেক্টরটার নাম হচ্ছে লব্ধি। ক্লিয়ার? এই সে তোমাদের বিখ্যাত লব্ধি, যে লব্ধি নিয়ে তোমরা প্রচুর কাজ করবা। ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, ভাই প্রচুর কাজ করবা। ঠিক আছে? এই লব্ধি শুনতে 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 হুম, হ্যাঁ বিয়োগ করলে লব্ধি হবে। ভাই বলো, আচ্ছা বিয়োগ যখন পড়াবো তখন একটা মজার জিনিস দেখাবো, ঠিক আছে? আচ্ছা বিয়োগ এখনই দেখাই দিই, তাহলে তোমরা ইন্টারেস্ট পাবা এই জিনিসটাতে। চলো বিয়োগ শিখি, ঠিক আছে? বিয়োগ কিভাবে করি বলো তো? আমি যদি দুইটা ভেক্টর নেই, পি মাইনাস কিউ ভেক্টর নেই, তাহলে আরেকটা ভেক্টর পাবো। এটাও কি আমার লব্ধি না? এটাও কি আমার লব্ধি না বলো? এটাই তো তুমি, ইয়েস, দ্যাটস দ্য থিং। বিয়োগও তো এক প্রকার যোগ। ধরো এইভাবেও তো লিখতে পারি আমি, পি প্লাস মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। সো ভেক্টরে আমরা যেটা আসলে বিয়োগ করতেছি ওইটা আসলে যোগই করতেছি। ঠিক আছে? এন্ড মজার বিষয় কি জানো? কিউ ভেক্টরকে যদি আমরা কখনো প্রকাশ করি এইভাবে, যে এইটা হচ্ছে আমার কিউ ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। মাইনাস কিউ ভেক্টর দেখতে কেমন হবে জানো? ঠিক উল্টা। এই জিনিস হচ্ছে আমার মাইনাস কিউ ভেক্টর। এন্ড এই দুইটা ভেক্টরকে আমরা কি নামে ডাকি জানো? বিপরীত ভেক্টর। একটা আরেকটার বিপরীত ভেক্টর। বোঝা গেছে? এজন্য হচ্ছে আমি কখনো বলি না যে বিয়োগ ফলটাও লব্ধি, কারণ বিয়োগ ফল বেসিক্যালি একটা যোগফলই। শুধুমাত্র আমরা প্রথমে করতেছিলাম হচ্ছে দুইটার একরকম ভেক্টর, এরপরে যখন যোগ করতেছিলাম তখন একটা বিপরীত ভেক্টর যোগ করছি। বুঝাতে পারছি? কেন লব্ধি শুধুমাত্র যোগ দিয়েই কেন লব্ধি বলা যায়? ক্লিয়ার? এইবার একটা জিনিস বুঝো, যে আমরা এতক্ষণ কি করতেছি, শুধু ভেক্টর যোগ করতেছি, রাইট? এন্ড এই জিনিসটা আসলে দেখতে অনেকটা স্কেলার যোগের মতোই। আমরা স্কেলারে যেরকম 5+10 লিখতেছিলাম, 10+15 লিখতেছি, এই জিনিসগুলা বেসিক্যালি দেখতে স্কেলারের মতোই। তাহলে স্কেলারের মতো একটা ভ্যালু না দিয়ে রেঞ্জ কিভাবে হইতেছে এই জিনিসটা বুঝতে হবে, তাই না? এই জিনিস বোঝার জন্য বেসিক্যালি এই ভেক্টর ফর্ম থেকে আমাদের আস্তে আস্তে স্কেলার ফর্মে আসতে হবে। বা এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের ভেক্টরের যত আমরা অপারেশন করি, গাণিতিক অপারেশন, ভেক্টরের গাণিতিক অপারেশন কখনো বীজগাণিতিক নিয়ম মানে না, অ্যালজেব্রিক কোনো রুল মানে না। সে মানে হচ্ছে জিওমেট্রিক বা জ্যামিতিক রুল মানে। তো জ্যামিতিক রুল আমি কিভাবে ব্যবহার করব এই জিনিস আমি বের করতে চাই। বুঝাতে পারছি? তো চলো, এখন তুমি ত্রিভুজ সূত্রটার কথা চিন্তা করো। চলো ত্রিভুজটাকে আবার কপি করে নিয়ে আসি। এইখান থেকে যদি সিম্পলি আমি জ্যামিতিক সূত্র করতে পারি তাহলেই কাজ শেষ না? হ্যালো? এখান থেকে সিম্পলি আমি হচ্ছে মানে এই ভেক্টর গুলাকে সরাবো, নর্মাল আমি যে স্কেলার বা হচ্ছে বীজগাণিতিক রূপে একে নিয়ে আসবো, বীজগাণিতিক রূপে আনলেই আমার কাজ শেষ। ক্লিয়ার? তো বীজগাণিতিক রূপে আনার আচ্ছা, গুড কোয়েশ্চেন। বীজগাণিতিক রূপ বলতে কি বোঝাচ্ছে? বীজগাণিতিক রূপে আমরা কি করি, যে ভাইয়া ধরো আমার কাছে হচ্ছে 5+10 আছে, আমি নর্মাল ইজ ইকুয়াল টু 15 লিখে দিতে পারি। ঠিক আছে? বাট জ্যামিতিক রূপ যখন থাকে বা জ্যামিতিক অপারেশন যখন চলে, তখন ওই যে 5 থেকে 15 পর্যন্ত যে কোনো রেঞ্জ হয়। তো আমার জন্য যে কোনো রেঞ্জ বোঝাতে কষ্ট। আমি কিভাবে প্রেডিক্ট করব? এটা তো পুরোপুরি একটা অনুমান না? অনুমান তো আমার জন্য করা কষ্ট। এখন আমি যদি কোনোভাবে জ্যামিতিক রূপটাকে মানে বীজগাণিতিক রূপে নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য এটা করা সহজ হয়ে যাবে না? এন্ড কিভাবে আনবো? আমরা ভেক্টরকে মান এবং শুধু দিক পুরাটা রাখবো না, ওর দিককে ফিক্স করে ফেলবো, শুধুমাত্র মান নিয়ে কাজ করব। বুঝাতে পারছি? শুধুমাত্র যদি মান নিয়ে কাজ করি তাহলে নর্মাল যোগ, নর্মাল বিয়োগ সবই ঠিক হয়ে যাবে। আমরা এত বছর এত জীবন ধরে যা করে আসছি সেটাই হয়ে যাবে। বুঝাতে পারছি? আচ্ছা, আর বীজগাণিতিক রূপের কথা যদি বলি, বীজগাণিতিক নিয়মের কথা, তোমরা হচ্ছে ক্লাস 6 বা 7 থেকে পড়ে আসছো যে ওই যে a+b² a-b² স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, যা যা শিখে আসছো
সবই হচ্ছে বীজগাণিতিক রুল বা বীজগাণিতিক নিয়ম। বুঝাইতে পারছি? বা বীজগাণিতিক অপারেশন বলা যায় এটাকে শুদ্ধ ভাষায়। ক্লিয়ার? বাট জ্যামিতিতে হচ্ছে আমরা ছবি আঁকি, ছবি দিয়ে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করি। ক্লিয়ার? বুঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা একটু কাজ করব। আমরা হচ্ছে এখান থেকে আসলে নরমাল সূত্রতে নিয়ে আসবো, একটু বীজগাণিতিক সূত্রতে আনার চেষ্টা করব, যাতে করে আমরা এই জিনিসগুলো ভ্যালুগুলো প্রেডিক্ট করতে পারি, খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি। কারণ ভেক্টর ফর্মে দেখে আসলে আমাদের জন্য এই জিনিসটা অনুমান বা প্রেডিক্ট করাটা একটু কষ্টকর। ঠিক আছে? তো কিভাবে প্রেডিক্ট করতে পারি? তো চলো, যেহেতু আমরা সামান্তরিক সূত্র পড়ে আসছি, এই জিনিসটা যেহেতু আমরা পড়ে আসছি, তাহলে এই জিনিসটা একে আমরা শিখবো যে কিভাবে কাজটা করা যায়। ঠিক আছে? তার আগে, আচ্ছা, এই পোর্শনটা বাদ দেই। আগে একটা নরমাল সামান্তরিক আঁকি। ঠিক আছে? আচ্ছা, ধরে নাও এই হচ্ছে দুইটা সন্নিহিত বাহু, পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। ক্লিয়ার? এবার আমাকে বলো পি আর কিউ ভেক্টরের লব্ধি কোনটা হবে? পি আর কিউ ভেক্টরের সিম্পল লব্ধি হবে হচ্ছে আমার এদের মধ্যবর্তী কর্ণ, রাইট? এর মাঝখান দিয়ে যে কর্ণটা যাচ্ছে সেই কর্ণ হচ্ছে আমার লব্ধি। আর ভেক্টর হচ্ছে আমার লব্ধি ভেক্টর, রাইট? আর আমরা ভেক্টর ফর্ম থেকে লিখতেছিলাম যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর। বুঝাতে পারছি? এই জিনিসটাকে আমরা এই ভেক্টর সাইন গুলাকে এমিট করার চেষ্টা করব, শুধুমাত্র মান নিয়ে কাজ করব। একটা জিনিস চিন্তা করো, এখন আমরা এটা কাজ করব। পি ভেক্টরটাকে, পি ভেক্টর যে বাহুটা, সেটার মনে মনে বর্ধিত করে নিব। ঠিক আছে? এন্ড এখান থেকে একটা লম্ব আঁকবো এই বিন্দুটা থেকে। বুঝাতে পারছি কি করতেছি? হ্যালো? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু ডিক্লেয়ার করে দিব, সেটা হচ্ছে এই পি আর কিউ দুইটা ভেক্টর যে কাজ করতেছে, এরা আলফা কোণে কাজ করতেছে। ঠিক আছে? পি এবং কিউ আলফা কোণে কাজ করতেছে। এবার আমাকে বলো তো, এই বাহুটা যদি কিউ ভেক্টর হয়, এই বাহুটাও কি কিউ ভেক্টর হবে না? বলো তো। এই বাহুতে একই সাথে আমার কিউ ভেক্টর হবে, রাইট? কারণ কি, সামান্তরিকে বিপরীত বাহুর মান কি সমান, তাই না? সো সিমিলারলি এটাও কি আমার একটা কিউ ভেক্টর, এবং এর দৈর্ঘ্যটা কি কিউ ভেক্টরের মান, তাই না? বোঝাতে পারছি? ওকে। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও কি আলফা? কারণ দুইটা বাহুই কি সমান্তরাল, তাহলে ভূমির সাথে একই অ্যাঙ্গেল সেট করবে তারা। বুঝাতে পারছি? এবার জাস্ট আমরা একটু মার্কিং করব, মার্কিং করে বসে বসে আমরা আর এর ভ্যালু বের করার চেষ্টা করব, বা আর এর মান নির্ণয়ের চেষ্টা করব। বুঝাতে পারছি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যতটুকু আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ধরো একটা সামান্তরিক ড্র করে নিছি, যেহেতু সামান্তরিক সূত্র নিয়ে কাজ করতেছি, সামান্তরিকটা আমরা পুরোটা আঁকছি। আঁকার পরে দুইটা সন্নিহিত বাহু নিছি, দুইটা সন্নিহিত বাহু, এই যে এই একটা আর এই একটা সন্নিহিত বাহু ইউজ করতেছি। যে সন্নিহিত বাহুর একটাকে আমরা ধরে নিছি পি ভেক্টর, আরেকটাকে ধরে নিছি কিউ ভেক্টর। ক্লিয়ার? তাহলে এই পি আর কিউ ভেক্টরের লব্ধি কত হবে? সিম্পল আর ভেক্টর, তাই তো? সো আমরা এখন যেটা চেষ্টা করতেছি, আর ভেক্টরের মান নির্ণয় করতে বা লব্ধির মান নির্ণয় করতে, বা সিম্পলি পি আর কিউ এর যোগফল নির্ণয় করতে চেষ্টা করতেছি। ক্লিয়ার? তো বলে দিছি যে পি আর কিউ তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বা কোণ হইতেছে আলফা। ওকে? আর লাস্ট যতটুকু বলছি, এই বাহুটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই বাহুটাও কি কিউ ভেক্টর হবে। কারণ আমরা সামান্তরিকে খুব জেনারেল ল থেকে কি জানি, যে একটা সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তাহলে সমানই যদি হয়, তাহলে এই বাহুটা যা মান নির্দেশ করতেছে, এই বাহুটা সমান।
এবং একই দিকে দুইটা ভেক্টরই নির্দেশ করতেছে, দুইটা সেম ভেক্টর। বুঝাতে পারছি? দুইটাই কিউ ভেক্টর। ক্লিয়ার? ওকে। সো আমরা এখন যে কাজটা করব শুধুমাত্র যে আর এর মানটা নির্ণয় করব। কিভাবে? জ্যামিতিক উপায়। ঠিক আছে? তো চলো করা যাক। আগে হচ্ছে একটু মার্কিং করে নিই। এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই ভেক্টরটাকে আমরা সরাই দিব। ভেক্টর যতক্ষণ পর্যন্ত আছে আমরা তো কোনো সাংখ্যিক মান বের করতে পারতেছিলাম না, তাই না? তাহলে ভেক্টরটা যদি সরে যায় তাহলে একমাত্র আমরা সাংখ্যিক মান বের করতে পারবো বা সাংখ্যিক মান ব্যবহার করতে পারবো, তাই না? বুঝাতে পারছি? এজন্য হচ্ছে আমরা চাইতেছি ভেক্টরটাকে সরাই দিয়ে শুধুমাত্র সাংখ্যিক মান ব্যবহার করতে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো চলো করা যাক। সো আগে একটু মার্কিং করে নিই। এ বি সি ডি, কোনটা কোনটা, এ বি সি ডি। এই পয়েন্টটাকে দিয়ে নিলাম ই বিন্দু। ডি থেকে এই যে বিসি এর বর্ধিত অংশের উপরে একটা লম্ব টেনে নিছি আমি। ক্লিয়ার? এবার একটু ট্রায়াঙ্গেল গুলা দেখো বা ত্রিভুজ গুলার দিকে তাকায় দেখো। একটা ত্রিভুজ নেই আমরা। আগে বুঝো কার মান বের করতে চাই আমরা? আর এর মান নির্ণয় করতে চাই, তাই না? আর এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আর কে আমরা অতিভুজ কল্পনা করে সিম্পলি হচ্ছে বিডিই ত্রিভুজ নিয়ে কল্পনা করব। ওকে। বিডিই ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি? বিডি স্কোয়ার ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, তাই না? বুঝা গেছে এতটুকু অংশ? সো জাস্ট ভ্যালু গুলা বসাই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিডি সমান সমান কি আর, তাহলে আর স্কোয়ার। বি সমান সমান আমি কিছু জানি না, কিন্তু এই জিনিসটা তো অন্তত লিখতে পারি যে বিসি প্লাস সিই, এতটুকু অংশ বিসি আর সিই, এই পুরাটা মিলেই কি আমার বিই। জাস্ট এতটুকুই পোর্শন লিখলাম। হোল স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। রাইট? ডি এর ভ্যালু আমি জানি না। বুঝাতে পারছি? ক্লিয়ার আপ টু নাও? আচ্ছা, এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। যেহেতু কারো কোনো মান আমরা জানতেছি না, কারো কোনো মান আমরা বের করতে পারতেছি না, তো সিম্পলি আমরা রেখে দিই। ক্লিয়ার? এবার আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। বলো কোন ত্রিভুজ নিয়ে কাজ করা যায়? এই ছোট ত্রিভুজটা নিয়ে, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। বুঝাতে পারছি? সো লেটস ডু ইট। ত্রিভুজ ডিসিই। ত্রিভুজ ডিসিই তে বলো কি লেখা যায় পিথাগোরাস অনুসারে? ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, তাই না? লেখা যায়। এবার বলো ডিই স্কোয়ার সমান সমান কি আমি লিখতে পারি যে ডিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার? এটা লিখতে পারি চাইলে। এটাকে আমি দ্বিতীয় সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন এই প্রথম ইকুয়েশনের মধ্যে একটা ডিই ছিল না, বলো? এই ডি এর পুরা ভ্যালুটাকে নিয়ে আমি এই ডি এর মধ্যে বসাই দিব। ঠিক আছে? যদি বসাই দিই দেখি কি হয় এখানে। তাহলে আর স্কোয়ার, আচ্ছা লিখে দিই এখানে ফ্রম ওয়ান, আর স্কোয়ার ইকুয়াল টু বিসি প্লাস সিই হোল স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়। ওকে। এখানে দেখো তো এটা একটা ছোট করে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে না এটা ভিতরে? চলো তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি আমরা। কি লিখতে পারি? আর স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিই প্লাস সি স্কোয়ার
প্লাস ডিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়। এতটুকু হচ্ছে আমরা সূত্র ভাঙছি। এখন নর্মালি চিন্তা করো, এই প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার ভাঙা কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করি লেখা যায় বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিই প্লাস ডিসি স্কোয়ার। এতটুকু পোর্শন পর্যন্ত আমরা চলে আসছি। এইবার আমার কাজ কি বলো? আমার তো বিসি ডিসি এগুলা জানার কোনো দরকার নেই, তাই না? আমার জানতে হবে কি ভেক্টর দিয়ে, বা আমি যে ভেক্টর গুলাকে প্রকাশ করছি সেই ভেক্টর দিয়ে আমাকে বলতে হবে কথা, তাই না? এবার একটু আমরা ছবিতে ব্যাক করি, বলো তো এই বিসি পোর্শনের মান কত? পি না? পি ভেক্টর, রাইট? বা পি ভেক্টরের মানকে কি আমি বিসি এর দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতেছি। আমরা যখন জ্যামিতিক প্রমাণগুলা করতাম তখন বিসি ডিই এগুলা দিয়ে আমরা কি প্রকাশ করি? অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা প্রকাশ করতে চাই না? তাহলে বিসি দিয়ে অ্যাকচুয়ালি আমি কি প্রকাশ করতেছি? শুধুমাত্র দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বিসি সমান সমান শুধুমাত্র পি লিখতে পারি, যে পি স্কোয়ার লেখা যায়। এবার আমরা বিসি এর মান জানতে চাই। আচ্ছা, বিসি ইউজ করছি, এবার ডিসি এর মান জানতে চাই, রাইট? এই যে ডিসি স্কোয়ার এই জিনিসটার মান জানতে চাই। তাহলে ডিসি কোথায় আছে ভাইয়া? এই পোর্শনে। এই হচ্ছে আমার ডিসি, রাইট? এখানে আমি তোমাদেরকে একদম প্রমাণের শুরুতে বলছিলাম যে এবি সমান সমান যদি কিউ ভেক্টর হয়, ডিসি সমান সমান কি হবে? কিউ ভেক্টর, তাই না? কারণ সামান্তরিকের বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল, কারেক্ট? তো ডিসি বাহুর যে দৈর্ঘ্য সেটা কিউ এর দৈর্ঘ্যের সমান। সিম্পলি আমি কিউ এর মান লিখে দিব, কিউ স্কোয়ার প্লাস বিসি এর মান আগে থেকেই জানি আমরা পি ইনটু, এবার দেখো মেইন চ্যালেঞ্জটা কোথায়? আমার সিই এর মান নির্ণয় করতে হবে, রাইট? কিন্তু সি এর মান কি আমি জানি কোথাও? সি এর মান তো আমি কোথাও জানি না, তাই না? এবার একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা ত্রিকোণমিতিতে একটা জিনিস পড়ছো, ত্রিভুজ। আচ্ছা, এখানে প্রুফ করে দেখাই তাহলে বুঝবা। প্রশ্নটা মুছে ফেলি। ত্রিভুজ সিডি এর কথা চিন্তা করো। আমি যদি কস ডিসি এর কথা বলি, কস ডিসি সমান সমান কি লেখা যায় বলো তো? সি বাই সিডি, তাই না? আচ্ছা, কস সিডি ডিসি এর ভ্যালু কত? কস আলফা না? ডিসি এর ভ্যালু তো আলফা, রাইট? তাহলে কস আলফা সমান সমান কি? সিডি আবার কি? কিউ। তাহলে সিই সমান সি বাই কিউ লিখে দেওয়া যায়, রাইট? হ্যাঁ, তাহলে সি এর ভ্যালু কি লিখবো আমরা? সেকেন্ড, এটাকে একটু নামাই নিই। কিউ কস আলফা, রাইট? ইজ ইকুয়াল টু হচ্ছে সিই। এই যে সিই এর মান, এটাকে নিচে আমরা রিপ্লেস করতে পারি কিউ কস আলফা দিয়ে। এখন আমাকে বলো যে এই ছবিটা থেকে যতগুলা তুমি হচ্ছে চলক ধরে ধরে ম্যাথ করতেছিলা বা ভ্যারিয়েবল ধরে ধরে হচ্ছে তুমি একটা জ্যামিতিক প্রমাণ করতেছিলা, বেসিক্যালি তোমরা ওই যে তোমাদের হায়ার ম্যাথে যে ভেক্টর করছিলা চ্যাপ্টার 12 এ, সেই সেম কাজটাই করছো টেকনিক্যালি, ঠিক আছে? করে তোমরা কি করছো? শুধুমাত্র ভেক্টরের সামান্তরিক সূত্রের লব্ধির মানটা বের করছো, এই আর স্কোয়ারের ভ্যালু বের করছো। এখন আমরা কি করতে পারবো? দুইটা ভেক্টর তারা যদি যে কোনো অ্যাঙ্গেলে কাজ করে, তাদের লব্ধির মান কত হবে সেটা আমরা এক্স্যাক্টলি বের করতে পারবো। আমি কি কথা বুঝাতে পারছি? সো আমি তোমাদেরকে যে কোশ্চেনটা করছিলাম যে ভাইয়া বলো তো যে এ ভেক্টরের মান হচ্ছে 5, বি ভেক্টরের মান হচ্ছে 10, এন্ড আমি বলছিলাম আচ্ছা ভাইয়া বলো এ প্লাস বি এর ভ্যালু কত? তখন তোমরা আমাকে কি অ্যান্সার করছিলা? যে ভাই 5 থেকে 15-র মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে, কারেক্ট? এখন আমি যদি তোমাদেরকে এই দুইটা ভেক্টর কে কত অ্যাঙ্গেলে কাজ করতেছে আলফার ভ্যালু বলে দিই, দ্যাট মিন্স সে আমি হচ্ছে এ ভেক্টরটা এভাবে আঁকলাম, এটাকে বলে দিলাম 5, এন্ড এটা হচ্ছে এ ভেক্টর, এন্ড বি ভেক্টরটা হচ্ছে 10, এটা হচ্ছে বি ভেক্টর, তার ভ্যালু হচ্ছে 10।
ঠিক আছে, এন্ড আমি বলে দিলাম এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কত, 30 ডিগ্রি। এখন কি আমরা বলতে পারবো এ প্লাস বি এর ভ্যালু কত? হ্যালো? আচ্ছা, সো এ প্লাস বি এর ভ্যালু আমরা এখন কেমনে বের করব? খুবই সিম্পল। ভ্যালু বা এদের এ প্লাস বি কোন দিক দিয়ে যাবে? এদের কর্ণ বরাবর, তাই? এই যে কর্ণ বরাবর যাচ্ছে সমান্তরাল সূত্র দিয়ে, এইটা কি আমার এ প্লাস বি। আর এই কর্ণের সূত্র আমরা বের করছি, কর্ণের মান বের করার সূত্র আমরা বের করছি এখানে। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে? সাইডে একটা মডুলাস দিয়ে দিব, মডুলাস দিয়ে আমরা বুঝাই যে শুধুমাত্র সাংখ্যিক মান আমি বের করতেছি। তাহলে এর মান কত ভাইয়া? 5। 5 স্কোয়ার প্লাস বি এর মান কত? 10। 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু, এই যে ফার্স্টে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি এর ভ্যালু বসাইতে চাই, আমরা এখানে জাস্ট এর ভ্যালু বসাবো। 5 ইন্টু 10 ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে 25 প্লাস 100 প্লাস হচ্ছে 100 ইন্টু √3/2, তাহলে 125 প্লাস 50 √3। এই হচ্ছে আমার অ্যান্সার। কথা কি বোঝাতে পারছি? এন্ড যখন আমরা, আচ্ছা এখানে আবার একটা রুট থাকবে আমাদের। ক্লিয়ার? ভাইয়া বুঝতে পারছো? না বুঝলে কোশ্চেন করো। কোনো কনফিউশন আছে কিভাবে এই জিনিস বের হইছে? সো যদি হালকা করে রিক্যাপ করি, আমরা কি করতেছিলাম? সামান্তরিক সূত্রের প্রমাণ করতেছিলাম, রাইট? সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান বের করতেছিলাম। তো এই সূত্রটা কি? লব্ধির মান নির্ণয়। ক্লিয়ার? আমরা হচ্ছে খুব সিম্পলি লব্ধির মান নির্ণয় করতে হচ্ছে, সাংখ্যিক মান, অন্য কোনো মান না, শুধুমাত্র সাংখ্যিক মান। তো সাংখ্যিক মান বের করতে গিয়ে আমরা একটা সূত্র বের করছি, সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। পুরা চ্যাপ্টারে এই সূত্রটার মাহাত্ম্য অনেক বেশি। ঠিক আছে, এই সূত্রের মাহাত্ম্য অসীম, অসীম পর্যন্ত বিস্তৃত। এন্ড তোমাদের নেক্সট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে, অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারে যেখানে যেখানে তোমরা লব্ধি ব্যবহার করবা, প্রত্যেকটা জায়গায় কম হোক বেশি হোক এই সূত্রটা তোমাদের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? সো এই আচ্ছা, আমরা কি করতেছি? লব্ধির সাংখ্যিক মান বের করতেছি না? আচ্ছা, এই পার্টটা আরেকটু রিভিউ করি। বুঝি নেই, একটু কোশ্চেনটা আরেকবার বলো। না, আমরা যে কাজটা করতেছিলাম, সামান্তরিক সূত্র আমাদের কাছে একটা ভাই সূত্র। ঠিক আছে, আমরা কি করতে চাচ্ছিলাম যে সামান্তরিক সূত্রটা আমাকে কি বলছিল যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর যায়, তাহলে সেই দুইটা ভেক্টরের যোগফল কি হবে? সেই সামান্তরিকের কর্ণের সমান, তাই না? তো সন্নিহিত বাহু দুইটার দৈর্ঘ্য দিয়ে যদি আমি ভেক্টরের দুইটা, মানে ভেক্টরের মানটা বুঝাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? সে লব্ধির মান, তাই না? শুধু সাংখ্যিক মান, কর্ণের দৈর্ঘ্যটুকু। এখন আমি জানতে চাই যে সেই কর্ণের দৈর্ঘ্যটুকু কত, বা সেই কর্ণের সাংখ্যিক মানটুকু কত। জাস্ট এতটুকু জানতে চাই আমি। বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তো শুধু যদি মান বের করি, ফার্স্টে দেখো একটা ভেক্টর প্রকাশ করার জন্য আমি কি দরকার? মান এবং দিক। তো প্রথম কথা আমাকে কি লাগবে ভাইয়া? লব্ধির মানটা লাগবে। পরবর্তী কেসে যে আমি যদি এটা দিক বের করে ফেলতে পারি, তাহলে আমার কাজ শেষ, তাই না? তা আমরা ফার্স্ট যেটা করতেছি যে আমার যে লব্ধি, লব্ধি কি নিজেও কি একটা ভেক্টর? তো সেই ভেক্টরটা মান নির্ণয় করার চেষ্টা করতেছি। ক্লিয়ার?
দিকটা একটু পরে নির্ণয় করব, এরপরে মান এবং দিক জোড়া লাগাবো, আমার কাছে লব্ধি ভেক্টর চলে আসবে। ক্লিয়ার? এখন কি একটু ক্লিয়ার করতে পারছি যে আমরা আসলে কি করতেছি? এখন ক্লিয়ার? সো তোমরা যদি কোয়েশ্চেন করো আসলে তোমাদের কাছে জিনিসপত্রগুলো আরো বেশি ক্লিয়ার হবে। সো বেসিক্যালি এই জিনিসটাকে যদি আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, চলো এই পোর্শনটা আরেকবার করি। মডুলাস দিয়ে না করি, শুধুমাত্র হচ্ছে আমরা বের করতে চাই। এখান থেকে ধরে নিলাম এইটা কি আর ভেক্টর, ঠিক আছে? আর ভেক্টরে কি মান বের করতে চাই? আর ভেক্টরের মান বের করতে চাই, আর এর মান বা ভ্যালু বের করতে চাই। ক্লিয়ার? আর কিচ্ছু না, শুধুমাত্র ভেক্টরের সাংখ্যিক মানটা বের করতে চাই। বুঝাতে পারছি? তাহলে আর এর সাংখ্যিক মান যদি বের করতে চাই কি করব? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান স্কোয়ার প্লাস বি এর মানের স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ক্লিয়ার? এই তো ছিল আমার ফর্মুলা, তাই না? আচ্ছা, তাহলে আমি আর এর মান এখন কেমনে বের করব? এর ভ্যালু বসাই দিব বা মান বসাই দিব, পি স্কোয়ার সরি 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু cos 30 ডিগ্রি। বুঝাতে পারছি? এরপরে এই পোর্শনের যোগফল হচ্ছে 125 যোগ 100 ইন্টু √3/2। সো আমরা লিখতে পারি 125 প্লাস 50 √3। এখন আর এর ভ্যালু যদি বের করতে চাই কেমনে বের করব? আর ইজ ইকুয়াল টু √ওভার অফ 125 প্লাস 50 √3। এই না আমার ভ্যালু? তো এই যে একদম ক্লাসের শুরুর দিকে তোমাদেরকে আমি যখন কোশ্চেন করছিলাম যে ভাইয়া এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10 হইলে এ প্লাস বি এর ভ্যালু কত হইতে পারে ভেক্টরের ক্ষেত্রে? তোমরা আমাকে অ্যান্সার কি দিছিলা যে ভাই 5 থেকে 15 এর মধ্যে যে কোনো ভ্যালু, তাই না? কিন্তু এখন যখন আমরা আসলে ফর্মুলা বিল্ড আপ করছি যে দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করে, একটা নির্দিষ্ট কোণে কাজ করে, তাহলে এদের মান কি রেঞ্জের মধ্যে হবে না, এদের একটা নির্দিষ্ট মান থাকবে। ক্লিয়ার? এবং এদের নির্দিষ্ট মান আমি কখন পাবো? যখন এরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, অর্থাৎ এদের এই অ্যাঙ্গেলটা যখন আমার কাছে ডিফাইন হয়ে যাবে, কেউ বইলা দিবে বা প্রশ্নের মধ্যে যখন বলা থাকবে, তখন আমি একটা নির্দিষ্ট মান পাবো, রাইট? এটা কি একটা নির্দিষ্ট মান না? এটা তো আর কোনো রেঞ্জ না। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমাকে বলো এখানে আমরা কি বের করতে পারলাম? লব্ধির মান, তাই না? ওই জন্যই তৈরি হয়। ক্লিয়ার? এন্ড আস্তে আস্তে যখন কোণের মান চেঞ্জ হবে, তখন আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। ক্লিয়ার? এখন তোমাকে বলি এই জিনিসটা জাস্ট তুমি শুনছো, রাইট? যে 5 থেকে 15 এর মধ্যে, আমি তোমাকে 5 কখন আর 15 কখন দেখাই এই সূত্র দিয়ে, আই গেস তুমি এটা ইন্টারেস্ট পাবা। ধরো, ধরে নিলাম এই হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে? আর এই হচ্ছে আমার বি ভেক্টর, এই হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই ধরো কি মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে না, বলো? আচ্ছা, দেখো একটু একটু করে সলভ করি আমরা। সো 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির ভ্যালু কত? শিওর? আর কোন অ্যান্সার? জিরো হবে না? আমি কেন জানি ভাই, এই এই কোশ্চেন অ্যান্সারে তোমাদের জিরো বললে তোমরা কনফিউজ হয়ে যাও কেন ভাই? বুঝি না আমি। আমার -1, ঠিক আছে তো।
তোমাদেরকে আমি যখনই আমার যে কোনো স্টুডেন্টকে আমি যখনই বলি, মানে ওরা ইউজুয়ালি যখন আমি কোশ্চেন জিজ্ঞেস করি যে cos 180 এর ভ্যালু কত, ভাই -1, আমি যখনই বলি কেন জিরো হবে না, ওরা সাথে সাথে কনফিউজ হয়ে আছে। কনফিউজ হওয়ার কিছু নেই ভাই, -1 মানে -1ই, এটা কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। দেখো, তাহলে -1 যদি হয় লিখতে পারি -125 -100, তাহলে কত হয়ে যাবে? শুধু 25 না? তাহলে আর এর ভ্যালু কত হবে বলো? 5। দেখছো যোগফল কত আসছে? 5। না, এখানে প্লাস মাইনাস টাইপ আসবে না। সব জায়গায় সবসময় হচ্ছে প্লাস মাইনাস হয় না। প্লাস মাইনাস কখন হয় কখন হয় না এটা একটা বিশদ আলোচনা, ঠিক আছে? সো নট অলওয়েজ প্লাস মাইনাস দিয়ে আমাদের করতে হবে, শুধুমাত্র মানে কিছু কিছু জায়গায় শুধুমাত্র প্লাস ভ্যালু হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার আসো 15 বের করতে চাই। 15 কখন কেমনে বের করব? ধরো এই হচ্ছে আমার এ ভেক্টর, এর মাথার সাথে লাগানো হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এবার আমাকে বলো তো, এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝামাঝি অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কেন? একই দিকে কাজ করতেছে। এই জিনিসটা তোমাদের কনফিউজ করবে, প্রচুর কনফিউজ করবে। তোমরা যারা হচ্ছে মানে এনডিসি তে যাবা, ঠিক আছে, এনডিসি তে যখন হচ্ছে তোমাদের ভেক্টরের কুইজ দিবে, তখন তোমাদের কোশ্চেন কেমন দিবে জানো? তোমরা সবকিছু জানো, সব ফর্মুলা জানো, তোমাদের দিবে এরকম, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে, আর আরেকটা ভেক্টর দিবে এদিকে, দিয়ে এরকম অ্যাঙ্গেল বইলা দিবে 30 ডিগ্রি। বলবে যে আচ্ছা এইটা লব্ধি বের করো তো। মানে তোমরা যারা হচ্ছে খেয়াল করবা না, সুন্দর মতো নাচতে নাচতে ভ্যালু বসাবা, ভাইয়া এটার ভ্যালু তো হবে cos 30 ডিগ্রি। না, এটার ভ্যালু কখনো cos 30 ডিগ্রি হবে না। বলতে পারবা কেন হবে না? বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে 30 ডিগ্রি না? দুইটার পাদবিন্দু এক জায়গায় করতে হয়, দ্যাটস ইট। এইটার পাদবিন্দুটা অ্যাকচুয়ালি এইখানে আনতে হবে। ক্লিয়ার? এই যে পাদবিন্দুটা আনলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ভ্যালু কত? 150 ডিগ্রি। ক্লিয়ার? তখন এটার ভ্যালু কি দাঁড়াবে? এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তখন এটার ফর্মুলা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 150 ডিগ্রি। ক্লিয়ার? সো এই যে ছোটখাটো ভুল, ট্রাস্ট মি, এই ছোটখাটো ভুলগুলো তোমাদেরকে দিয়ে অ্যাডমিশনও করাবে। অ্যাডমিশনে তোমাদের এই ধরনের ছোটখাটো ভুলগুলো হবে। কেন হয় অ্যাডমিশনে এই ধরনের ছোটখাটো ভুল? এই যে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যখন ফর্মালি অন্য ভাইদের কাছে পড়বা, ওনারাও তোমাদেরকে অনেক সুন্দর করে এই জিনিসগুলো বোঝাবে, আমার থেকে অনেক বেটার বুঝাবে। কিন্তু ওইখানে প্রবলেমটা কি হয়? জাস্ট তোমাদের টাইমটা অনেক কম থাকে, ঠিক আছে? উম, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য তোমার 45 সেকেন্ড সময় থাকে। তুমি একটা পুরো কোয়েশ্চেন পড়বা, তুমি এটা বুঝবা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মাঝে মাঝে দুইটা ফর্মুলাও অ্যাপ্লাই করা লাগে, দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো ক্যালকুলেটর ছাড়া সলভ করে তোমাকে দাগাইতে হবে। টোটাল সময় হচ্ছে 45 সেকেন্ড। বুঝাতে পারছি? তোমরা যখন হচ্ছে কলেজ লাইফে এক্সাম দিবা, কলেজ লাইফে তোমাদের প্রত্যেকটা এমসিকিউ দাগানোর সময় হইতেছে আহ, ই কি বলে 1 মিনিট, ঠিক আছে, 60 সেকেন্ড। বাট যখন তোমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবা, সেটার জন্য টাইম থাকবে তোমাদের 45 সেকেন্ড। বুঝাতে পারছি? সো এই 45 সেকেন্ডে তোমার অনেক কিছু তোমার চোখের থেকে ছুটে যেতে পারে, ঠিক আছে? এই যে শুধুমাত্র মানে তীর চিহ্নটা যে এই দিকে দেওয়া, এটা হয়তো তোমার চোখেই পড়বে না, ঠিক আছে? পাদবিন্দুটা, এই ভেক্টরের পাদবিন্দু যে এইখানে, এটা তোমার চোখেই পড়বে না। তুমি নর্মাল 30 দেখা ম্যাথ করে ফেলবা। বুঝাতে পারছি? এইসব জায়গাগুলোতে তোমাদের খুব মানে ট্রিকি হইতে হবে, খুব সূক্ষ্মভাবে তাকাইতে হবে। বুঝাতে পারছি? আচ্ছা, চলো, যে জিনিসটা বলতেছিলাম, তো এদের মধ্যে ভাই অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি, রাইট? সিম্পলি আমরা বলতে পারি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি হয়, এদের লব্ধির মান কত হবে তাইলে? একবারে করে ফেলি, 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি।
এ বি না দিয়ে একবারে 5 × 10 দিয়ে দিই। cos 0 ডিগ্রি, বলো cos 0 ডিগ্রির ভ্যালু কত? এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, 1। তাহলে 5 × 10 কত হবে? 100 রুট ওভার অফ 225। রুট 225 এর ভ্যালু কত? 15। এই যে আমাদেরকে বলা হয় না যে রেঞ্জ 5 থেকে 15 হইতে পারবে, এই হচ্ছে তার ট্রিক। বুঝাতে পারছি? অর্থাৎ যদি দুইটা ভেক্টর ঠিক বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের সর্বনিম্ন ভ্যালু হবে তাদের যোগফলের মান। কিন্তু দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়ে যায়, তখন তাদের মান হবে সর্বোচ্চ, অর্থাৎ 15। বুঝাতে পারছি? ক্লিয়ার এতটুকু লব্ধির মান? ওকে। সো হোপফুলি এতটুকু বুঝছো। তোমরা হচ্ছে বাসায় যদি চাইলে রিভিউ করতে পারো এই পোর্শনটা। রিভিউ করার সময় যদি মনে হয় যে ভাই এই পোর্শন বুঝতেছি না, এই পোর্শনে প্রবলেম হইতেছে, তাহলে হচ্ছে আমাকে নক দিতে পারো বা গ্রুপে ডিরেক্ট টেক্সট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে লাস্ট একটা জিনিস বুঝবো, আচ্ছা না লাস্ট না, দুইটা জিনিস বুঝবো। তো সেকেন্ড লাস্ট হচ্ছে উপাংশ। উপাংশ জিনিসটা আই গেস তোমরা অনেকে পড়ছো, রাইট? তোমাদের আই গেস এসএসসির পার্টে কিছু জিনিস করার কথা, বুঝার কথা। যে তোমাদের রাজশাহী বোর্ড 2025-এ মেবি এরকম একটা কোয়েশ্চেন ছিল, যেরকম একটা আনত তল, আনত তলের মধ্যে এরকম একটা বস্তু ছিল, রাইট? মনে পড়ে? বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় তোমরা দেখছিলা যে এই তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকলে এই বস্তুটা পড়বে না। আচ্ছা 30 কেন দিছি, এটা আলফা হবে। কত অ্যাঙ্গেলে বাঁকানো হইলে বা আলফার মান কত হলে এটা নিচে গড়ায় পড়বে না। সো তোমাদের মানে সিনিয়র যারা ছিল ওদের অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয়েছিল এই কোশ্চেনটা সলভ করতে। যে আইডিয়া বা যে নলেজটা থাকা দরকার সেটাকে আমরা বলি উপাংশ। এন্ড অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা শিখতেছো কলেজে এসে, ঠিক আছে? তো উপাংশ জিনিসটা ভেক্টরের ফর্মে বোঝানোর আগে আমি তোমাদেরকে একটু রিয়েল লাইফ সিনারিও দিয়ে বুঝাই, ঠিক আছে? তাহলে তোমরা হোপফুলি একটু তাড়াতাড়ি বুঝবা। তোমরা কখনো প্লেন উড়তে দেখছো বলতো? বা প্লেন টেক অফ করতে দেখছো রানওয়ে থেকে? আচ্ছা, তোমাদের যখন হচ্ছে এসএসসি তে মানে বলের চ্যাপ্টারটা পড়ানো হচ্ছিল বা চ্যাপ্টার 3 ফোর্স পড়ানো হচ্ছিল, মনে আছে যে একটা বস্তুকে, ধরো এই ধরনের একটা বস্তু ছিল, এই বস্তুটার উপর তুমি একদিকে বল প্রয়োগ করলা, ঠিক আছে? এফ পরিমাণে বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা কোন দিকে যাবে বলো তো? যে কোনো একদিকে, রাইট? সে আমি ডান দিকে বল প্রয়োগ করতেছি, বস্তুটা ডান দিকে মুভ করবে, তাই না? কিন্তু চিন্তা করো প্লেন যখন টেক অফ করে, অর্থাৎ আকাশের দিকে সে যখন যায়, তখন তার ইঞ্জিন গুলা, জেট ইঞ্জিন গুলাতে একদিকেই ফোর্স অ্যাপ্লাই করে, রাইট? কিন্তু প্লেন তখন টেক অফ করে কেন? মানে প্লেন কি করে, আস্তে আস্তে সামনেও যায়, একই সাথে সে সামনেও যায়, আবার সে উপরের দিকে উঠে যায় না? সে একটু একটু করে সামনে আগায় আবার আকাশের দিকে উড়ে যায়। এখন তুমি চিন্তা করো জেট ইঞ্জিন একটা দিকেই কি বল প্রয়োগ করতেছে, কিন্তু বস্তু উঠে যাইতেছে কয় দিকে? দুই দিকে। বা বস্তু সরণ হইতেছে কয় দিকে? দুই দিকে, তাই না? কোশ্চেন হচ্ছে একটা বল কিভাবে দুই দিকে বা আমাদের দুইটা ডিফারেন্ট দিকে আমাদের সরণ তৈরি করতে পারে বা সরণ দিতে পারে, এই জিনিসটা আমাদের কোশ্চেন, ঠিক আছে? তো- হুম। হ্যাঁ কিছুটা। চিন্তা করো আমি যদি যে কোনো একটা দিকে বা হচ্ছে শুধুমাত্র আনুভূমিক ভাবে বা শুধুমাত্র উলম্ব ভাবে বল প্রয়োগ না করে, যদি কখনো এরকম হইতো যে বস্তু ছিল, ভালো কথা, ধরে নাও এই বস্তুটাই ছিল, এই বস্তুর উপরে আমি যদি একটু বাঁকা করে বল প্রয়োগ করি, যেটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটা বাঁকা করে যদি আমি বল প্রয়োগ করি, তখন কি করবে? বস্তুটা একই সাথে সামনের দিকে আগায় যায়, আবার বস্তুটা উপরের দিকে উঠে যায় না? সুটকেসের মধ্যে এটা দেখা যায়,
বা কোন একটা কিছু টেনে আনতেছি, বস্তা কোনো কিছু টেনে আনার সময় এই জিনিসটা দেখা যায়। বুঝা গেছে? একটু উপরে উঠে না, আমাদের দিক আমরা যেদিকে টান দিই সেদিকে আমাদের কাছে আসতে থাকে সুটকেসটা, রাইট? সো বেসিক্যালি কি হইতেছে, আমরা বল কিন্তু একটাই দিতেছি, কিন্তু বস্তুর সরণ কয় দিকে ঘুরছে? দুই দিকে। তা আমরা কি মানে মনে মনে এই জিনিসটা কল্পনা করতে পারি যে একটা বলটা দুইটা ভাগে ভাগ হয়ে সে হচ্ছে দুই দিকে সরণ ঘটাইতেছে? একটা অংশ, একটা ছোট অংশ, ধরে নিলাম একটা F1 অংশ আমার বস্তুকে সামনের দিকে নিয়ে যেতেছে, F2 অংশ বলের উপরের দিকে নিয়ে যেতেছে, রাইট? এখন আমরা জানতে চাই যে এই বলের টোটাল বল কি এফ, এই টোটাল এফ বলের কতটুকু অংশ এই F1 হিসাবে কাজ করতেছে, কতটুকু অংশ F2 হিসাবে কাজ করতেছে। বা সোজা কথায় F1 আর F2 এর ভ্যালু জানতে চাই আমি। কার মাধ্যমে? এফ এর মাধ্যমে। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো আমরা বেসিক্যালি কি করি, খুব সিম্পল একটা কাজ করি। এই ছোট ডায়াগ্রামটা আমি তোমাদেরকে একটু এখানে এঁকে দেখাই। এই বরাবর কে কাজ করতেছিল? এফ। আর এদিকে কাজ করতেছিল আমার F1, এদিকে কাজ করতেছিল F2, তাই না? খুব সিম্পল একটা কাজ করি, এই এফ থেকে একটা ছোট লম্ব বিক্ষেপ ড্র করব। লম্ব বিক্ষেপ কি? জাস্ট এফ এর মাথা থেকে সুন্দর মতো নিচে একটা লম্ব আঁকবো। ক্লিয়ার? এই লম্ব, এই যে যতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই বেসিক্যালি আমার F1 এর পরিমাণ বা F1 এর মানকে নির্দেশ করে। বুঝাতে পারছি? তো ধরে নিলাম F1 কি একদম আনুভূমিকের দিকে কাজ করতেছে, আনুভূমিক ভাবে কাজ করতেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম একদম শুরুতে, মানে আদি যে বলটা সেটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণে কাজ করতেছিল। তাহলে বলতো এটা যদি 90 ডিগ্রি হয়, এতটুকু দৈর্ঘ্য যদি F1 হয়, তাহলে F1 এর মান কি আমি বলতে পারি যে F1 is equal to F cos থিটা, সরি cos আলফা, বলতে পারি? হুম। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলো তো, আমি তো হচ্ছে মান এবং দিক চেঞ্জ না করে একটা ভেক্টরকে সরায় আরেক দিকে নিয়ে আসতে পারি, রাইট? আচ্ছা, তাহলে ধরো F2 কি একটা ভেক্টর, কারণ বল কি, বল তো একটা ভেক্টর রাশি, তাই না? এভাবে নিয়ে আসতে পারি সরায়, বলো তো? আচ্ছা, তাই যদি হয়, ধরে নাও মান হচ্ছে, এটা বড় হয়ে গেছে, এতটুকু না, এটা ধরে নিলাম এতটুকু ছোট করে। ঠিক আছে? এই হচ্ছে আমার, এইটাও কি F2, এভাবে সরাই নিয়ে আসতে পারি। তাহলে এটা কি এখনো সমকোণ তৈরি করছে না? F2 কি আমার লম্ব? তাহলে আমাকে এটা বলতে হবে যে F2 সমান সমান হচ্ছে F সাইন থিটা বা সাইন আলফা। বুঝতে পারছো? এটা কোনো কনফিউশন আছে? ওকে, ক্লিয়ার। উপাংশে কিভাবে ভাগ করি আমরা? এবার হচ্ছে ভেক্টরের ফর্মে বা আমাদের হচ্ছে বইয়ে যেভাবে এই জিনিসটা বলা আছে ওইভাবে আমরা জিনিসটাকে বুঝবো। সেটা কি? যে কোনো একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের যতটুকু অংশ কাজ করে সেটাকে আমরা বলি ওই ভেক্টরের উপাংশ। ক্লিয়ার? এই ছবিটার রেসপেক্টে যদি বলি F1 কি একটা ভেক্টর, আবার Fও কি একটা ভেক্টর না? বল ভেক্টর। বুঝতে পারছো? তো F1 এর দিকে F এর যতটুকু অংশ কাজ করতেছে সেটাই কি F এর উপাংশ। ক্লিয়ার? এটাকে তোমরা হচ্ছে, আচ্ছা, F1 কি একটা ভেক্টর রাশি না? তো F1 এর দিকে F এর যতটুকু অংশ কাজ করতেছে, এই F1 এর দিকে এই F বলের বা F ভেক্টরের যতটুকু অংশ কাজ করতেছে, এই যে যতটুকু অংশ কাজ করতেছে, এটাকে বলতেছি আমরা এই F ভেক্টরের উপাংশ। এখন বোঝা গেছে একটু?
ক্লিয়ার? এই যে এইভাবে এফ কস আলফা দিয়ে এফ এর মান কত, দেখো সুন্দর মতো একটা লম্ব আঁকবো, লম্ব আঁকার পরে এইখানে যতটুকু অংশ পাবো ভূমি বরাবর, সেটা কি আমার অতটুকু অংশ কাজ করতেছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে ভূমিটা, এই ভূমিটার উপরে কি এইটাকে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এটাকে একটা সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেলটার মান জানি আমি, কোনটার মান জানি আলফা। এখন আমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কি বলতে পারি, যে cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান তো আমি জানি এফ, তাই না? তাহলে ভূমির মান কত হবে বলো? এফ cos আলফা, অতিভুজ ইন্টু cos আলফা, তাই না? আবার লম্বের মান কত হবে? লম্ব দিয়ে কি বুঝাচ্ছি? এফ টু। তাহলে লম্বের মান কত হবে? এফ সাইন আলফা। ক্লিয়ার? একটু বুঝা গেছে? ওকে, কোনো কনফিউশন? আচ্ছা, সো উপাংশ যদি বুঝে থাকো, এখন তোমাদের সাথে একটা জিনিসটা ডিসকাস করব। মনে আছে আমরা হচ্ছে এই যে সামান্তরিক সূত্রে লব্ধির মান নির্ণয় করছিলাম? হুম? লব্ধির শুধুমাত্র একটা মান আসছিল, রাইট? এই যে মান কতগুলো হচ্ছে সাংখ্যিক মান আসছিল, তাই না? এই যে দেখো লেখা আছে মান। দিক না জানলে কি ভেক্টর হবে বলো তো? লব্ধিও কি একটা ভেক্টর না? তাহলে এখন আমাকে ভেক্টর বলতে হবে, ভেক্টর বলার জন্য দিক দরকার না, যে কোন দিকে কাজ করতেছে। এখন দিক আসলে বলার জন্য আমরা দুই ভাবে দিক বলতে পারি। এক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এভাবে করেও দিক বলতে পারি। আবার অনেক সময় আমরা বলি না যে ডান দিকে যাও বাম দিকে যাও। সো ডান দিকে বাম দিকে আসলে কিভাবে বলি বলতো? একজনের রেসপেক্টে বা একজনের সাপেক্ষে বলি না। ধরো আমি হচ্ছে তোমাকে বলতেছি যে তুমি সামনে গিয়ে হাতের ডানে যাবা, তাহলে হাতের ডান কি আমার হাতের ডানে না? ধরো আমার উল্টা দিকে যে দাঁড়ায় আছে তার তো হাতের বামে পড়বো, তাই না? বুঝা গেছে? তো এই যে আরেকজনের সাপেক্ষেও তো আমি দিক বলে দিতে পারি। তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেরকম একটা দিক, আরেকজনের সাপেক্ষে একটা অংশ বলা ডান দিক বাম দিক, সেটাও কি এক ধরনের দিক। আমাদের কাছে আমরা যখন আসলে এই ধরনের ছবি আঁকতেছি, আমাদের কাছে তো কোনো আসলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, তাই না? তাহলে আমরা এখন কি করব? আমরা আসলে বলতে পারি যে আরেকটা ভেক্টরের সাথে ও কোন দিকে আছে, এটা বললেও কি একটা দিক হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে আসলে ভেক্টর আঁকতাম, মূল বিন্দু থেকে আসলে ভেক্টর আঁকতাম, কিন্তু ভেক্টরটা কি আমরা এক্স অক্ষের সাপেক্ষে কোণ তৈরি করতো না? বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। ধরো আমাদের কাছে এরকম তো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকতো, তাই না? তা কার্টেসিয়ান চতুর্ভাগ। আচ্ছা, এটা কি ছিল? মূল বিন্দু 0,0। ধরো এই এখানে একটা বিন্দু ছিল এ বিন্দু, রাইট? আমরা কিভাবে ভেক্টর আঁকতাম? এইভাবে না? ভেক্টর। আচ্ছা, এখন আমি যদি বলি এই ভেক্টরটা কোন দিকে আছে, এটা কি বলা যাবে? বলা কঠিন না? আমরা তখন কি করতে পারি বলতো? এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি কি বলতে পারি যে এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে? তাহলে কি আমার দিক ব্যাখ্যা করা হয়? বুঝা গেছে? এই কনফিউশনটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ধরো এক্স অক্ষ না বলি, এবারে এখন একটা জিনিস বলি। ধরো আমার কাছে আরেকটা ভেক্টর আছে, ঠিক আছে? ধরে নিলাম এখান থেকে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। হুম? বি ভেক্টরটা কি অনেক ওয়েল ডিফাইন্ড, সবাই জানে বি ভেক্টর কে, ঠিক আছে? আমি কি এ ভেক্টরকে বলতে পারি না বি ভেক্টরের সাথে আলফা কোণ তৈরি করে আছে এ ভেক্টর? তাহলে কি আমার দিক প্রকাশ করা হয়েছে না? ওই আমার ডান দিক আমার বাম দিক বলার মতো, যে বি ভেক্টরের থেকে আলফা কোণে এ আছে। বুঝা গেছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে এই জিনিসটা?
আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো। হ্যাঁ, সাপেক্ষ কাঠামো ছিল। এখন বোঝা গেছে? এখন বলো তো, এই যে আর এর যখন আমরা দিক প্রকাশ করব, আর এর দিকটা কি আমরা এ ভেক্টর, যে এ ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল অথবা বি ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল করে বলে দিতে পারি না দিক, যে এ ভেক্টরের থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অথবা বি ভেক্টর থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বলতে পারি? আচ্ছা, তো এই কাজটাই আমরা বেসিক্যালি করি। কি করি? যে ধরো আমার আর ভেক্টরটা এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ক্লিয়ার? তখন আমরা লিখি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন, ভাই এই ফর্মুলা কই থেকে আসলো? রাইট? এই ফর্মুলা, আচ্ছা, আলফা কি জিনিস? আলফা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আলফা। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের একটা কাজ থাকবে অ্যাকচুয়ালি। কাজ হচ্ছে এই ফর্মুলাটা প্রুফ করতে হবে। এই ফর্মুলাটা একটা প্রমাণ বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। এন্ড আমি তোমাদের হিন্ট, হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা হোমওয়ার্ক। এন্ড আমি তোমাদের কিছু হিন্ট দিয়ে দিতেছি কেমনে করা যায় এটা। আচ্ছা, একটা জিনিস বলো তো, এইখানে আমরা অনেক কিছু প্রুফ করছিলাম না, যে এই পোর্শনটা দিয়ে, এই ছবিটা দিয়ে। বলো তো এই অ্যাঙ্গেলটাই কি থিটা না? হুম? আচ্ছা, এটা যদি থিটা হয়, তুমি আমাকে বলো তো এইখানে থিটা থেকে কি লেখা যায়? আমি যদি ট্যান থিটা লিখি, ট্যান ট্যান থিটা সমান সমান লেখা যায় ডিই বাই বিই। লেখা যায়? এইখান থেকে তোমরা প্রুফ করে ওই সূত্রটা আনবা। ঠিক আছে? এটা তোমাদের জন্য একটা হিন্ট। হিন্ট ফর ডিরেকশন। ডিরেকশন ফর্মুলা। ক্লিয়ার? এবার একটা জিনিস চিন্তা করে দেখো, আমার কাছে মান আছে, এই যে মান নির্ণয় করার সূত্র আছে, তাই না? আমার কাছে দিক নির্ণয়ের সূত্র আছে। দুইটাকে জোড়া দিলে ভেক্টর পাবো। তাহলে দুইটা ভেক্টরকে আমি যোগ করছি, লব্ধি পাইছি। সে লব্ধি কি আমার একটা ভেক্টর রাশি হয়েছে? ক্লিয়ার? মানে এ ভেক্টর আর বি ভেক্টর তো আমি জানি না, এরকম কিছু? না না, থিটার মানই তো আমি বের করব। আলফার মান বলা থাকবে, থিটার মানই আমি বের করব। হুম। 30 ডিগ্রি আমি তোমাদেরকে জাস্ট এখানে ম্যাপ করার জন্য দিছি, আলফা বোঝানোর জন্য। আলফা কি একটা চলক? এইখানে এই অঙ্কটার জন্য হচ্ছে আলফার মান 30 ডিগ্রি, ঠিক আছে? এই অঙ্ক, এই অঙ্কে, স্পেশালি এই অঙ্কটাতে, এই যে এইখানে যে অঙ্কটা করতেছিলাম, এই অঙ্কে হচ্ছে আলফার মান 30 ডিগ্রি, এইখানে আলফার মান 30 ডিগ্রি। ক্লিয়ার? বাট সব অঙ্কে তো আলফার মান 30 হবে না। কোনো অঙ্কে তো আলফার মান 45ও হবে, কোনো অঙ্কে তো আলফার মান 60 ডিগ্রিও হবে, হবে না? পুরা কোণটা নিয়ে। আর থিটা হচ্ছে লব্ধি ভেক্টরটা আলফার সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করতেছে বা কতটুকু কোণ সৃষ্টি করতেছে। ক্লিয়ার? বুঝা গেছে? সেইটার দিক হচ্ছে এই ট্যান থিটা। ক্লিয়ার? আচ্ছা, আর তোমাদের কাজ কি তাহলে? এই সূত্রটা প্রমাণ করা। ক্লিয়ার? অ্যাজ তোমরা হচ্ছে আমাকে গত ক্লাসে কেউই বলো নাই যে ভাই আমি মেডিকেলে পড়তে চাই, তো আমি ধরে নিতেছি তোমাদের কম বেশি সবার ইঞ্জিনিয়ারিং এর সাইডে যাওয়ার ইচ্ছা। রাইট?
সো যদি ইঞ্জিনিয়ারিং এর সাইডে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমাদের এই ধরনের ফর্মুলা নিয়ে কাজ করা শিখতে হবে, টাফ জিনিসপত্র নিয়ে কাজ করা শিখতে হবে। যদি তোমরা ফর্মুলা এইভাবে ম্যানিপুলেট করতে না পারো, নতুন করে ফর্মুলা প্রুফ করতে না পারো, তাহলে তোমাদের অ্যাডমিশনে কষ্ট হবে। কারণ অ্যাডমিশনে যখন অনেক কঠিন ম্যাথ গুলো সলভ করতে হবে তখন এইভাবে ফর্মুলা দেখবা যে যত ফর্মুলা বইয়ে দেয়া আছে সব ফর্মুলা হয়তো বা তুমি ইউজ করতে পারতেছো না, হয়তো বা একটা বা দুইটা ফর্মুলা এনে নতুন একটা ফর্মুলা বানাইতে হইতেছে তোমাকে একটা একটা নর্মাল একটা প্রবলেম সলভ করার জন্য। সেক্ষেত্রে তুমি ফর্মুলা প্রুফ করা শুরু থেকে না শিখলে প্রবলেম হবে। বুঝা গেছে? সো তোমাদের হোমওয়ার্ক বুঝা গেছে? কাজ কি? উপাংশ অংশটা বুঝা গেছে? ওকে। উপাংশ অংশটা পর, হ্যাঁ বলো। হ্যাঁ শিওর, স্লাইড আমি তোমাকে দিয়ে দিব এন্ড এই ক্লাসের রেকর্ডও দিয়ে দিব, প্যারা নেই। এন্ড কাজ বুঝা গেছে, কাজ কি করতে হবে? উপাংশটা পড়ানোর রিজনই একটা, উপাংশ থেকে তুমি যাতে এই প্রমাণটা খুব ইজিলি করতে পারো। উপাংশ জিনিসটা বুঝে থাকলে সূত্রের প্রমাণটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো তোমাদের জন্য আজকের ক্লাস এতটুকুই ভেক্টরের। ভেক্টরের হয়তোবা তোমাদের সাথে আরেকটা ক্লাস আমার নেওয়া লাগবে কারণ ভেক্টরের অনেক কিছু বাদ রয়ে গেছে। সো নেক্সট ক্লাসে হয়তোবা তোমরা ম্যাথ ট্যাথ সবকিছু দেখবা এই ভেক্টরের পোর্শন থেকে এন্ড মোটামুটি এই চ্যাপ্টারের জন্য কমপ্লিট রেডি হয়ে যাবা। ঠিক আছে? দেন হচ্ছে আমরা মানে তোমাদের এসএসসির যে যতটুকু সিলেবাস কমপ্লিট হয় নাই ওইটার সাথে আমরা এইচএসসি সিলেবাসকে কম্বাইন করে আমরা একবারে পড়া শুরু করব। ঠিক আছে? তো তার আগে ভেক্টর আগে শিখে নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তখন আসলে তোমরা দেখতে পারবা যে ভেক্টর রাশি আসলে কোন কোন দিকে কাজে লাগে এন্ড দিক আসলে কত বেশি ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস শেষ করি আজকে।